আমি চাচ্ছি যে এই পডকাস্টের পরে আপনাদের প্রত্যেকটা পার্সনের যেন একটা সুন্দর ফাইবার প্রোফাইল থাকে। ফাইবার দুইটা অর্ডার কমপ্লিট করার পর আমাকে একেবারে ডাউন করে দিছে এবং ওই গিগটা আজ পর্যন্ত কখনো আর র্যাঙ্কে আসেনি। মাসে আমার ইনকাম ছিল $223, জুলাই মাসে আমার ইনকাম ছিল $378, আগস্ট মাসে আমার ইনকাম ছিল 400-র মতো। আমি এর পাশাপাশি কিন্তু জব করতেছি এবং একজন আমাকে রিকমেন্ডেশন দিয়ে বলতেছে যে রনি এখানে তো মাত্র 180টা চার একটা লিমিট, আমি তো অনেক বড় কিছু তোমার জন্য লিখতে চাইছি, আমার তো লিখতে দিচ্ছে না ভাই। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তোমার যতটুকু 180 ক্যারেক্টারের মধ্যে সম্ভব তুমি এটাই দাও আমাকে। ম্যাক্সিমাম বিওয়ারি ইংলিশে ফ্লুয়েন্ট না, আমিও না। 10 তারিখের পর থেকে 11 তারিখ থেকে আপনার গিগটা ব্রেকডাউন শুরু হবে। আপনি প্রথম দিকে ইমপ্রেশনটা একটু কম পাবেন, আস্তে আস্তে এটা হয়তো বাড়বে যদি আপনি সব কিছু ঠিকঠাকভাবে করে থাকেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে আমাদের নতুন আরেকটি পডকাস্টে। এবং আমাদের আজকের পডকাস্টটি খুবই ইন্টারেস্টিং হবে, খুবই অ্যামেজিং হবে, বিকজ আমার সাথে একজন অসাধারণ ব্যক্তিত্ব আছে যিনি হচ্ছে আমাদের বাংলাদেশের গর্ব। পাশাপাশি হচ্ছে উনি ওনার ক্যারিয়ারে যে সকল অ্যাচিভমেন্টগুলো করেছে হয়তো আমি আজ পর্যন্ত পারিনি এবং খুব কম মানুষ এরকম অ্যাচিভমেন্ট করতে পারে। তো আমি আর দেরি না করে আমাদের যে মেন গেস্ট কাউসার রনি ভাই, তাকে ইন্ট্রোডিউস করছি। উনি হচ্ছে বর্তমানে মেটা নিয়ে কাজ করছে, মেটা মার্কেটিং নিয়ে। পাশাপাশি উনি হচ্ছে ফাইবারে একজন প্রো ভেরিফাইড সেলার এবং ওনার পাশাপাশি এজেন্সি রান করছে এবং উনি দেশে এবং বিদেশে অ্যাট এ টাইম বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছে। সো আমাদের এই পডকাস্টে আমরা এটাই বের করার চেষ্টা করব ওনার থেকে যে আসলে উনি কিভাবে এই জিনিসগুলোকে অ্যাচিভ করেছে। অ্যান্ড মেইনলি আমরা আসলে আমাদের আজকের পডকাস্টটা ফাইবারের উপর ডেডিকেটেড করছি, বিকজ আপনারা মোটামুটি বাংলাদেশের সকল ব্যক্তি আসলে ফাইবারটা অনেক বেশি ফলো করেন। আপনারা চান যে আমরা কাজ করা মাত্রই ফাইবারে গিয়ে কাজ নিব, আমরা ফাইবারে একটা অ্যাকাউন্ট করব, ফাইবারে আমরা অনেক অনেক বিদেশি ক্লায়েন্ট পাবো, আমরা বড়লোক হয়ে যাব। কিন্তু দিন শেষে বেশিরভাগ পার্সনই কিন্তু প্রপার আউটকামটা নিয়ে আসতে পারছেন না। সো আসলে কেন পারছে না, কীভাবে পাবো, সকল কিছু আমরা এই পডকাস্টে জানার চেষ্টা করব। বিকজ আমাদের বাংলাদেশে খুব কিছু সংখ্যক মানুষই কিন্তু প্রো ভেরিফাইড এবং রনি ভাই একজন এর মধ্যে। তো আশা করছি যে আমরা যে সকল ইনফরমেশন ওনার থেকে পাবো এগুলো যদি আমরা কিছুটাও অ্যাপ্লাই করতে পারি, কিছুটাও, জাস্ট আমার বলছি না সবগুলো অ্যাপ্লাই করতে, কিছুটা যদি আমরা অ্যাপ্লাই করতে পারি, আই হোপ যে আমরা নিজেরাও ক্লায়েন্ট পাওয়া শুরু করতে পারবো ফাইবারে। ওকে, সো আমরা দেরি না করে আমাদের পডকাস্টটা শুরু করছি। সো ভাইয়া কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ভাইয়া। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। অ্যান্ড আমি টু বি অনেস্ট আমি খুবই এক্সাইটেড, বিকজ আমি সত্যি কথা বলতে যদি বলি যে আমি কুমিল্লা থেকে ট্রাভেল করে ঢাকা আসছি অনলি জাস্ট এই পডকাস্টটা করার জন্য। অ্যান্ড আমি আশা করছি যে আজকে আমরা আমি পার্সোনালি আপনার থেকে সকল তথ্য একদম না চাইলেও যদি আপনি নাও দেন আমি একদম টেনে হিস্ট্রি বের করবো। ওকে জি অবশ্যই ভাই, আসলে আমি দিব না বা আপনার প্রশ্নের উত্তর দিব না এরকম কোনো এখানে রিজন নাই। আপনি যা যা জানতে চান আপনাকে আমি সম্পূর্ণ বিষয় ক্লিয়ার করার চেষ্টা করব। আমার দিক থেকে হয়তো আমার নলেজে যা যা আছে আমি সেটা শেয়ার করতে পারবো। অবশ্যই, কারণ একজন মানুষের নলেজে তার 100% থাকতে পারে না, কিছু কিছু মিসিং থাকতেই পারে। তবে আমার মধ্যে যা আছে ইনশাল্লাহ আমি সবটাই আপনাকে জানাবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ, এটা আমার এক্সপেকটেশন। তো আমি না হয় আমরা শুরু করার আগে একটা কাজ করি যে আমরা যেহেতু রনি ভাইয়ের সাথে অনেকে আসলে পরিচিত হয়নি, তো রনি ভাই আপনি ছোট্ট করে আপনার পরিচিতিটা একটু যদি দিতেন। আমি হচ্ছি কাউসার রানী। আমি ইন্টারন্যাশনালি একটা এজেন্সি রান করতেছি যার নাম হচ্ছে রয়কেট এজেন্সি। এর পাশাপাশি বাংলাদেশি লোকাল বিজনেসদের সার্ভিস দেওয়ার জন্য একটা ব্যবসা পরিচালনা করতেছি এজেন্সি হিসাবে, ওইটা হচ্ছে লিডমার্ক কমিউনিকেশন। এর পাশাপাশি আমি মেটা বিজনেসে বা মেটা মার্কেটিং নিয়ে কাজ করতেছি ফাইবারে বিগত 4 বছর যাবৎ। ফাইবারে আমি একজন টপ রেটেড সেলার, এর পাশাপাশি একজন এজেন্সি ওনার, তারও পাশাপাশি রিসেন্টলি আমি প্রো ভেরিফাইড একজন সেলার ফাইবারে, যেটা বর্তমান সময় অনুযায়ী বাংলাদেশে খুব কম সংখ্যক মানুষই আছে প্রো ভেরিফাইড, তাদের মধ্যে আমি একজন আলহামদুলিল্লাহ। যাক, তো আমরা আসলে আপনার এই প্রো ভেরিফাইড হওয়ার গল্পটা শুনবো, সব কিছু শুনবো। কিন্তু আমি যতটুকু জানি যে আসলে আপনার জার্নিটা শুরুতে হয়তো এরকম ছিল না। শুরুতে আপনি মেটা মার্কেটিং নিয়েও কাজ করেন, ফ্রিল্যান্সিংটা আপনি খুবই রিসেন্টলি স্টার্ট করেছেন। তো আমি শুরুতেই এটা জানতে চাইছি আসলে আপনার শুরুটা কিভাবে হয়েছে, এই আমরা যারা অনলাইনে কাজ করছি, অনলাইনের দুনিয়া আপনার আশাটা হলো কিভাবে? আচ্ছা, এইটা যদি একটু বলতে যাই, শুরু থেকে যদি বলতে যাই, আমি কিন্তু একজন জব হোল্ডার ছিলাম। আমি 2016 সাল থেকে
হসপিটালে কাজ করতাম। আমি একজন এক্স-রে টেকনিশিয়ান হিসেবে ছিলাম। 7-8 বছর ওখানেই ছিল আমার জার্নিটা। তো যখন 2020 সালে বাংলাদেশে করোনাটা প্রবেশ করে, আমার সম্পূর্ণ মনে আছে যেটা 2023 সালের 2020 সালের জানুয়ারি মাসের 23 তারিখ। 2020 সালের জানুয়ারি মাসের 23 তারিখ হচ্ছে যে আমি যে জবটা করতাম হসপিটালে, আমার সামহাউ আমার জবটা চলে যায়। এখানে কিছু আনুষঙ্গিক পার্সোনাল কারণ আছে, এগুলো আমি মেনশন না করি। জবটা চলে যাওয়ার পর, তো তার আগে আমার হাতে অনেকগুলো জবের অফার ছিল। তো আমি অপেক্ষা করতেছিলাম, কারণ ওখানে আমার বেটার অপরচুনিটি ছিল, আমি ওখানে কাজ করতেছিলাম। সামহাউ যখন আমি জানুয়ারির 23 তারিখ আমার চাকরিটা চলে যায়, একটা সময়ের বা একটা মাসের মাঝামাঝি একদম শেষের দিকে, মাঝামাঝির পর শেষের দিকে চলে যায়। তো তারপর হচ্ছে যে আমি চিন্তা করলাম আমি একটু কয়েক মাস রিল্যাক্স করব বা একটু রেস্ট নিব, অন্য কোনো জবে জয়েন করবো না, 2-3 মাস বা 3-4 মাস পরে অন্য জবে বা যেটাই করি সেখানে চলে যাব। তো এর মধ্যে জানুয়ারির 23 তারিখ চলে যায়, আমি ফেব্রুয়ারি মাসটা রেস্ট নিই, মার্চ মাসটা রেস্ট নিব, এইটা হচ্ছে আমার থিম ছিল। এপ্রিলের 1 তারিখ আমার জব হয়ে গেছে, তো আমি ওখানে জয়েন করব। তো আল্লাহ তাআলা চাইছে হয়তো সম্ভবত 2020 সালের মার্চের 19 তারিখ বাংলাদেশে প্রথম করোনা ধরা পড়ে। আমার যতটুকু মনে আছে 2020 সালের মার্চের 19 তারিখ বাংলাদেশে প্রথম করোনা ধরা পড়ে। এরপর হচ্ছে যে আপনার আস্তে আস্তে এটা ব্যাপক আকারে বিস্তার শুরু করে বাংলাদেশে। হসপিটালগুলোতে তখন নতুন লোকবল নিয়োগ দেওয়া তো দূরের কথা, পরিস্থিতি বাংলাদেশে খুব ভয়াবহ ছিল, এটা তো জানেন। করোনাকালীন সময়ে বাংলাদেশে কোভিড একটা বিস্তার প্রভাব ফেলে বাংলাদেশে, এবং সরকারি হসপিটালগুলো ছাড়া প্রাইভেট হসপিটালগুলো তখন এরকম একটা পর্যায়ে চলে যায় যে আপনার তারা নতুন স্টাফ নেওয়া তো দূরের কথা, তারা রুগী ভর্তি দিতে চাচ্ছিল না। তো এই সিচুয়েশনে যখন চলে আসার পর হচ্ছে যে হসপিটাল আমার নতুন জবে জয়েন করার কথা ছিল, তো জয়েন করতে পারিনি। কারণ হচ্ছে যে ওদেরই অবস্থা হসপিটালে তখন জড়সড় অবস্থা, ওরা লোকবল নিবে কোত্থেকে, ওরা তো রোগী নিতে যাচ্ছে না এই মুহূর্তে। কারণ সবাই তখন করোনাকে মহামারী হিসাবে ভয় পাচ্ছিল, বা করোনা রোগী দেখলে আমরা দূরে সরে যাচ্ছিলাম, এরকম টাইপ। তো তখন হচ্ছে যে আমি একেবারে টোটালি একটু হতাশ হয়ে যাই। এর পাশাপাশি হচ্ছে যে আপনার জব, জানেন যারা জব হোল্ডার তাদের একটা নির্দিষ্ট স্যালারি থাকে, সেটা থেকে একটা বেশি একটা সেভিংসও থাকে না, মোটামুটি কিছুটা থাকে। তো সারভাইভ করতে আমি 4-5 মাস ওটা নিয়ে করতে পারি। তো এরপরে একটু প্রেশারে বা একটু মানসিকভাবে ভেঙে পড়ি যে জব নাই, ইনকাম নাই, বর্তমানে পরিস্থিতি এত খারাপ, লকডাউন চলতেছে, শাটডাউন চলতেছে, অনেক রকম অবস্থা। তো ফ্যামিলি ব্যাকআপ দেওয়ার জন্য আমার ফ্যামিলি মেম্বার যারা ছিল তাদের পর্যাপ্ত ছিল, যে আমার ফ্যামিলি অন্তত ভরণ পোষণে সমস্যা হবে না। যত কিছুই বলেন, একজন রানিং জব হোল্ডার বা যে জব করতেছে বা যে আর্ন করতেছে, হঠাৎ করে যদি তার ইনকামটা বন্ধ হয়ে যায়, তার মধ্যে একটা মানসিক বিপর্যস্ত বা মানসিকভাবে ভেঙে পড়ে। আমারও সেম সিচুয়েশন চলে আসে। তো এর মধ্যে আমি অনলাইনে 2003 সাল বা 4 সাল থেকে অনলাইন সম্পর্কে পর্যাপ্ত ধারণা ছিল, এবং আমার লোকাল এলাকার মধ্যে আমি মোটামুটি আপনার পপুলার ছিলাম এই দিক থেকে। এমন কোনো পাবলিক বা এমন কোনো শিক্ষিত মানুষও নাই যে আমার কাছে আসতো না তার মোবাইলের সেটিং ঠিক করার জন্য, কীভাবে নেট চালাইতে হয়। আমি থেকে নেট চালানো পাবলিক আর কি। যখন ছিল 248 টাকায়, 248 টাকা 1 জিবি কিনতাম 1 মাসের জন্য, 248 টাকা। আর এখন 1 জিবি 15 টাকা 20 টাকাও পাওয়া যায়। তো যাই হোক, আমার স্কুলে অনেক স্মৃতি আছে, আমার মোবাইল নিয়ে যেতে, স্কুলে নিয়ে জমা নিয়ে যেতাম। আমার তখন বাবা প্রবাসী ছিল, টাকা পয়সা ছিল, মোবাইল পেয়ে যেতাম, যা চাইতাম তা পাইতাম। আমার ঘরে ইভেন কম্পিউটার 2008 সাল থেকে, কিন্তু কম্পিউটার কেনা হচ্ছে শুধু গান বা নেট থেকে কিছু ডাউনলোড করব, গান দেখব, মুভি দেখব, এইসব কাজে। অনলাইনে আর্ন করবো এরকম কখনো কোনো চিন্তা আসে নাই, কারণ আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো ছিল। তো তখন যখন আমার পরিস্থিতি এরকম চলে আসে, 2020-এ করোনা, সব দিক থেকে অবস্থা একেবারে জড়সড় অবস্থা সব দিক থেকে। তো ওই মুহূর্তে আমার এক বোন, তো ও হচ্ছে যে এই দিকে খুব ইন্টারেস্টেড ছিল, ফ্রিল্যান্সিংয়ের দিকে। আমি যখন জব করতাম তখন আমার কাছে এত সময় ছিল না ফ্রিল্যান্সিং নিয়ে ঘাটাঘাটি করব কি, কোনো কিছুই মাথায় ছিল না। আমি ওই মুহূর্তে ফ্রিল্যান্সিং সম্পর্কে এটাও জানতেছি না। তো উনি আমাকে একটা সময় এসে বলতেছে যে, রনি, তুমি তো ইন্টারনেট সম্পর্কে ভালো বুঝো, তুমি একটা কাজ করো, তুমি দেখো এই সেক্টরে, যেহেতু তোমার এখন জব নাই, তুমি বাসায় আসো, একটু ফ্রি আসো, দেখো এখানে কিছু করতে পারো কিনা। তো আমি দেখলাম কয়েকদিন, তখন নাসিমের ভিডিওগুলো খুব ভাইরাল ছিল, ফ্রিল্যান্সার নাসিম। তো ওনার সোর্সটাই ছিল আমার কাছে। তো এই সোর্সটা থেকে কিছু মানে ধারণা নিলাম যে ফ্রিল্যান্সিং জিনিসটা কী, কীভাবে করতে হয়, ইনকাম কীভাবে করে।
ধারণা নেওয়ার পরে হচ্ছে যে এর মধ্যে রমজান চলে আসে, রমজান শেষ হয়, ঈদ শেষ হয়, এর মধ্যে আমি আবার একটা জবের অফার পেয়ে যাই। তো ফ্রিল্যান্সিংটা একটু ধারণা নিয়ে ওই জায়গায় স্টপ ছিল, আর শুরু করা হয়নি। তো আমি জবে চলে যাই। জবে শুরু করি 2000 নভেম্বরের 20 তারিখ থেকে। আবার 2020 সালের নভেম্বরের 20 তারিখে আমি আবার জবে জয়েন করি। তো নভেম্বরে জবে জয়েন করার পর ওখানে কয়েকদিন কাজ করার পর চিন্তা করলাম যে অবসর সময় যেহেতু ফ্রিল্যান্সিং কি এবং ডলার একটা নেশা, যেই নেশায় পড়ছে সেটা নিয়ে একটু ঘাটাঘাটি করছে। তা আবার চিন্তা করলাম না, যেহেতু ওখানে ডলারের অপশান আছে, একটু ঘাটাঘাটি করি। তো ঘাটাঘাটি করতে করতে একটা ইনস্টিটিউটে অ্যাডমিশন নিই। অ্যাডমিশন নেওয়ার পরে ওনাদের 3 মাসের মেটা মার্কেটিং প্লাস শপিফাই ওয়েবসাইট কাস্টমাইজেশন এরকম একটা কোর্স ছিল। তো ওই কোর্সটা করি। করার পর হচ্ছে যে ওখান থেকেই ফাইবারের হাতে করি। ওরা হচ্ছে যে একটা পর্যায়ে এসে ফাইবারে কীভাবে অ্যাকাউন্ট করতে হয়, কী করতে হয় না করতে হয়, এগুলো শিখাইছে। আর মেটা মার্কেটিংয়ের বেসিক যে জিনিসগুলো আছে, আমি একটু এই জায়গাটাতেই সবাইকে একটু মনোযোগ দিতে বলবো। বেসিক মেটা মার্কেটিংয়ের বেসিক জিনিসগুলো আমাকে শেখানো হয় এবং শপিফাইয়ের বেসিক কিছু ধারণা দেওয়া হয়। তারপর হচ্ছে যে আমাদেরকে কোর্সটা কমপ্লিট করে দেওয়া হয়, ফাইবারে অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়। তো আমি ফাইবারের প্রথম অ্যাকাউন্ট খুলি হচ্ছে যে 2021 সালের সেপ্টেম্বরের 9 তারিখ। আমার যতটুকু মনে আছে 2021 সালের সেপ্টেম্বরের 9 তারিখ আমি ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করি। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর তখন কিছু পরামর্শ থাকতো। তখন মানুষ এত এডুকেটেড ছিল না বা ফাইবার সম্পর্কে এত ভালো বুঝতো না। তখন একটা ট্রেন্ড ছিল যে ফাইবারে আপনার কিছু দুর্নীতির আশ্রয় নেওয়া যায়, আশ্রয় নিয়ে গিগগুলো র্যাঙ্ক করা যায়। আমি ওইগুলো সম্পর্কে খোলামেলা বলতে চাচ্ছি না। তখন আমরা যেভাবে শুরু করছি আর কি, আমরা যেরকম জানছি মেন্টরদের কাছ থেকে বা শিখছি যাদের কাছ থেকে, তারা আমাদেরকে যেভাবে সাজেশন করছে, কারণ তখন আমাদের কাছে প্রপার কোনো গাইডলাইন ছিল না। তো আমরা এক পর্যায়ে হচ্ছে যে আপনার ওই দুর্নীতির আশ্রয় নেই। আমি পার্সোনালি ওই দুর্নীতির আশ্রয় নেই। আশ্রয় নেওয়ার পর আমার গিগটা 2020 সালের সেপ্টেম্বরে জয়েন করি, নভেম্বরে আমার গিগটা র্যাঙ্ক হয়ে যায়। একদম র্যাঙ্ক তো হয় একেবারে ফাইবারের সার্চে। যদি আমার ফেসবুক অ্যাড, যেহেতু আমি এই সার্ভিসটা দিই, অ্যাড লিখে সার্চ করলে আমার গিগটা 3 নাম্বার থাকতো। ওরে বাবা! মানে পুরো বিশ্বে যত সেলার আছে তাদের মধ্যে আমার গিগটা 3 নাম্বারে থাকতো। টুকটাক মেসেজ আসতো, কিন্তু এই মেসেজ আসার পর একটা ক্লায়েন্টের সাথে কীভাবে কমিউনিকেশন করতে হয় এটা জানতাম না। একটা ক্লায়েন্টকে কীভাবে কমিউনিকেশনের মাধ্যমে বায়ার থেকে ক্লায়েন্টে কনভার্ট করতে হয় সেটা জানতাম না। তারপর হচ্ছে যে ক্লায়েন্ট প্রাইসিং চাইলে প্রাইস বলতে ভয় পাচ্ছিলাম। এরকম হইতে হইতে আপনার হচ্ছে যে একটা অর্ডার কমপ্লিট করি 2000 নভেম্বরের 20-21 তারিখের দিকে। সেটা হচ্ছে যে সেটার একটা মজার ব্যাপার আছে। ক্লায়েন্ট আমাকে প্রশ্ন করে যে তুমি কত ডলার চাও। তো আমি তখন আমার যেটা সর্বোচ্চ প্রাইস সেটা ছিল $80, যেটা মিডিয়াম প্রাইস ওটা ছিল $60, যেটা বেসিক ওটা $25। তা আমি ওনাকে $80 চাওয়ার মতো সাহস করতে পারিনি। আমি ওনাকে $60 বলি, উনি $60 কাজ করতে রাজি। তো ওনার সাথে একটা কাজ হয়। আর একটা মজার বিষয়, উনি এখনও আমার ক্লায়েন্ট। 2021 সালের প্রথম ক্লায়েন্ট, এখনও আমার ক্লায়েন্ট। আচ্ছা, তো এরপরে হচ্ছে যে আবার আপনার হচ্ছে যে ক্লায়েন্টের মেসেজ আসতেছে, তাদের সাথে কমিউনিকেশন ভালোভাবে করতে পারতেছি না। এই কারণটা তো আছে, এর পাশাপাশি হচ্ছে যে ক্লায়েন্টকে বায়ারকে ক্লায়েন্টে কনভার্ট করতে পারতেছি না। গিগটা আস্তে আস্তে তলানিতে যাইতে থাকে। আবার 2022 সালের ফেব্রুয়ারি মাসের 9 তারিখ একটা অর্ডার পাই। তাও ইউএসের একটা ক্লায়েন্ট, একটা মেয়ে ক্লায়েন্ট ছিল। তো ওর সাথে $80 একটা কাজ করি। এই দুইটা কাজই ছিল আপনার ফেব্রুয়ারির 21 তারিখ, ফেব্রুয়ারি সম্ভবত 9 তারিখ শুরু করছি, 17 তারিখ ডেলিভারি করছি। তো 17 আর এখানে সেপ্টেম্বরের 9, এই কয়েক মাসে এই দুইটা ডেলিভারি করার পর আমার গিগটা অতল গভীরে হারিয়ে যায়। কারণ হচ্ছে যে আমার মধ্যে যেই কোয়ালিটিটা থাকার দরকার ছিল, একটা টপ কোয়ালিটিতে আমাকে ফাইবার এনে দিছে বা সুযোগ হয়েছে আমার, কিন্তু সেখানে এসে যে আমার কোয়ালিটি থাকা দরকার, আমার ওই কোয়ালিটিটা নেই। এই জন্য ফাইবার দুইটা অর্ডার কমপ্লিট করার পর আমাকে একেবারে ডাউন করে দিছে এবং ওই গিগটা আজ পর্যন্ত কখনো আর র্যাঙ্কে আসেনি। তো এভাবে হারিয়ে যাওয়ার পর কারণ খুঁজতে শুরু করলাম, কেন আমি হারিয়ে গেলাম। তো কারণে বুঝতে পারলাম, এক হচ্ছে যে আমার কমিউনিকেশন স্কিলে গ্যাপ, 2 নাম্বার হচ্ছে যে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনে পুরোই ঝামেলা, কারণ আমি 2টা ডেলিভারি করছি, একটা ক্লায়েন্টও স্যাটিসফাইড না। 3 নাম্বার হচ্ছে যে আপনার আমি দেখলাম যে আমার মধ্যে অনেক জড়তা, আমি ভয় পাচ্ছি, আমি সাহস পাচ্ছি না ক্লায়েন্টের সাথে কনফিডেন্টলি কথা বলার। তো এই যে নিজে যখন নিজের 3টা সমস্যা ফিগার আউট করার পর
আমি চিন্তা করলাম যে ফাইবার স্টপ। এর মধ্যে আরেকটা প্রতিষ্ঠানে একজন টপ রেটের সেলার ছিলেন, আমি নাম মেনশন না করি, একদম আমার খুব ক্লোজ একজন ভাই, উনিও আমার আগের ইনস্টিটিউটের সিনিয়র ভাই ছিলেন। তো রিসেন্টলি ওনারা চারজন ফ্রেন্ড মিলে একটা ইনস্টিটিউট শুরু করেন। তো আমি কনফিডেন্ট ছিলাম যে এই ভাই যথেষ্ট ভালো জানে ফাইবার সম্পর্কে, কারণ উনি 7 মাসে টপ রেটের সেলার হয়েছে। যেখানে ফাইবারের রিকোয়ারমেন্ট ছিল টপ রেটের সেলার হইতে 6 মাসের পুরাতন অ্যাকাউন্ট লাগবে, উনি 7 মাস হয়ে গেছে। আরেকজন রাফায়েত রাকিব, উনি 6 মাসে হয়েছে। আমি যতটুকু জানি উনিও প্রো ভেরিফাইড সেলার, এখন ভিডিও এডিটিং নিয়ে কাজ করেন ভাইয়া। তো এই দুইজন ছাড়া মনে হয় এত শর্ট টাইমে কেউই টপ রেটেড হয় না, আমার জানা মতে নাই। একজন 6 মাস, একজন 7 মাস। তো ওই ভাইয়া যখন নতুন কোর্সটা লঞ্চ করে, তো ওনার সাথে কথা বলে আমরা 4 জন ফ্রেন্ড আবার এই কোর্সে জয়েন করার পর এখানে কোর্স চলাকালীন অবস্থায় আমি ফাইবার দিকে একেবারে নজর দিই না। ফাইবার সম্পর্কে একেবারে ফাইবার অ্যাকাউন্টটা স্টপ হয়ে পড়ে আছে, কারণ হচ্ছে যে আমি টোটালি আপনার র্যাঙ্ক হারিয়ে ফেলছি, নিজের কনফিডেন্স ছিল না, অনেক সমস্যা। ফাইবার বন্ধ, কোর্সটা কমপ্লিট করি 3 মাসে। তো কোর্সটা কমপ্লিট করতে আমার সম্ভবত মার্চ থেকে কোর্সটা শুরু হয়, আমি ভুলে গেছি, সঠিক মনে নেই, মার্চ বা ডিসেম্বরে যেখানেই হোক শুরু হয়েছে। এপ্রিলে যে কোর্সটা শেষ হয়েছে, ডিসেম্বরে শুরু হয়েছে, এপ্রিলে শেষ হয়েছে। 4 মাসের কোর্স ছিল। তো এই 4 মাসে আলহামদুলিল্লাহ মেটা সম্পর্কে ওই মুহূর্তে যতটুকু জ্ঞান অর্জন করা সম্ভব ছিল বা জানা প্রয়োজন ছিল সবটা জানতে পারি ভাইয়াদের হাত ধরে। ওই কোর্সের মধ্যে গুগল অ্যাড ছিল, আপনার এই লিঙ্কডইন ছিল, সব ছিল, কিন্তু আমার ব্রেন ফোকাস করছে হচ্ছে যে মেটার দিকে। আমি শুধুমাত্র মেটা নিয়েই কাজ করব, আমার থিম ছিল এটা। আমি মেটা সম্পর্কে যা জানা শুরু করলাম, শেষ করলাম। এরপরে শুরু করি নিজে ফাইবারে আবার ঝুঁকা। তো এবার ফাইবারে আসি, আবার নতুন করে সব গিগ সেট আপ করি। অ্যাকাউন্ট ওইটাই, অ্যাকাউন্ট চেঞ্জ করি নাই, কারণ ফাইবারে অ্যাকাউন্ট একটাই ক্রিয়েট করা যায়। নতুন গিগ সেট আপ করি। সেট আপ করার পর নিজের এক্সপিরিয়েন্সের আলোকে সম্পূর্ণ প্রোফাইলটাকে অপটিমাইজ করি, আবার গিগগুলোকে অপটিমাইজ করি একেবারে বেস্ট কোয়ালিটি, যেভাবে শুরু করতে হয় বেস্ট কোয়ালিটিতে শুরু করি। শুরু করার পর থেকে হচ্ছে আপনার এটা করতে করতে সম্ভবত মে মাস, তো মে মাসের শেষ হয়ে গেছে। তো জুন থেকে আমার আলহামদুলিল্লাহ ফাইবারে এবার জার্নি শুরু। জুন মাসে আমার ইনকাম ছিল $223, জুলাই মাসে আমার ইনকাম ছিল $378, আগস্ট মাসে আমার ইনকাম ছিল 400-র মতো। তো যখন দেখলাম যে এইবার আমি এর পাশাপাশি কিন্তু জব করতেছি, ভুলে যায়েন না, আমি কিন্তু হসপিটালে এখনও জব করছি, এর পাশাপাশি করতেছি কিন্তু ফ্রিল্যান্সিং। তো 2022 সালের অগাস্ট মাসে যখন দেখলাম যে আমার $400 আর্ন হয়েছে, মানে এটা ডে বাই ডে আপ হচ্ছে, 223, 370 না যেন 78, তারপর 400 আপ হচ্ছে। তো আগস্টের পরে সেপ্টেম্বরে একটা ক্লায়েন্টের সাথে, আমি ইউএসের একটা ক্লায়েন্টের সাথে কাজ করি, এবং উনি আমাকে ওনার সাথে পার্মানেন্ট কাজ করার জন্য অফার করে, এবং আজ পর্যন্ত ওনার সাথে আমি কাজ করছি। গত 2022 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত উনি আমার ক্লায়েন্ট, এবং ওনার সাথে আমি পার্মানেন্ট মান্থলি বেসিস কাজ করতেছি। উনি যখন আমাকে পার্মানেন্ট জব অফার করে, আমার মাথায় থিম ছিল আমি যেদিন ফাইবার থেকে ফ্যামিলি চালানোর মতো টাকা ইনকাম করতে পারবো ওই দিন আমি আমার জবটা ছেড়ে দিব। তো উনি আমাকে আগস্টে অফার করে, আমি প্রতিষ্ঠানে জানিয়ে দিই, যেহেতু 1 মাস আগে জানানোর কথা। তো ওনার সাথে আমার যেই অ্যামাউন্টে জবটা ফিক্স হয় $400, আলহামদুলিল্লাহ আমার জন্য, আমার ফ্যামিলি মেনটেন করার জন্য। তা আমি প্রতিষ্ঠানে বলে দিই, জব ছেড়ে দেই পরের মাস থেকে, সেপ্টেম্বর থেকে। 2021-এর সেপ্টেম্বরে শুরু করি, 2022-এর সেপ্টেম্বরে আমার জব ছেড়ে দেই। তারপর থেকে ফুল টাইম একজন ফ্রিল্যান্সার হিসেবেই আসি। তারপর লেভেল 1, লেভেল 2, টপ রেটেড হই 24-এ। টপ রেটের পর আমার প্রসেসগুলো এভাবেই গেছে, 22, 23, 24, 25-এ এসে 25-এর জানুয়ারিতে আমি আবার প্রো হয়ে যাই। তো এখন আলহামদুলিল্লাহ চলছে, এই তো ফ্রিল্যান্সিংয়ের জার্নি শুরু এবং বর্তমান অবস্থা। যাক, মানে এটা একটা মানে হিউজ, মানে আপনার যে জার্নিটা সেটা কোথায় যদি আমি বলি, এক কথা যদি বলি তাহলে হচ্ছে ইট ওয়াজ দ্য রোলার কোস্টার রাইড। মানে হচ্ছে আপস অ্যান্ড ডাউন হতে হতে আপনি এই পর্যায়ে আসছেন। আর সবচেয়ে মানে চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে আপনি একটা হচ্ছে করোনা, তার উপরে জব নেই, তার উপরে হচ্ছে মানে আমরা টোটালি শাটডাউন অবস্থা আছে, যাওয়ার উপায় নেই। সেই জায়গা থেকে আপনি হচ্ছে, কারণ 21 সালে কিন্তু করোনা ছিল, আমরা তখনও কিন্তু মোটামুটি ঘর থেকে তেমন একটা বের হতে পারছি না। তো সেই জায়গায় আপনি বসে হচ্ছে আপনি আবার মানে এই 3 মাস কোর্স করছেন, শিখছেন, এগুলোকে ইমপ্লিমেন্ট করছেন, জব করছেন। সো ইট ওয়াজ লাইক মানে আমরা নর্মাল পার্সন এতটা হার্ড ওয়ার্ক করতে চাই না। যাক, দিন শেষে আসলে হার্ড ওয়ার্ক অ্যাকচুয়ালি পেজ অফ।
আপনি সেটার উদাহরণ। যদি এই জায়গায় আমি একটু যদি বলি, আসলে একটা সময় আসলে মানুষ বা ম্যাক্সিমাম মানুষ হচ্ছে যে পরিশ্রম করতে চায় না। আমার স্পষ্ট মনে আছে, আমার হসপিটালের ডিউটি হচ্ছে 10টা to 10টা, মোটামুটি বাসায় ঢুকতে 10টা, তাহলে ওখানে 12 ঘন্টা। এসে খাওয়া দাওয়া করে, আমার একটা বাচ্চা আছে, ওকে সময় টময় দিয়ে আমি কম্পিউটার নিয়ে পুনরায় বসতে পারতাম 12টায়। 12টায় আমি কম্পিউটারে বসতাম, 4টা 5টা পর্যন্ত প্র্যাকটিস করতাম। এরপর 2 থেকে 3 ঘন্টা ঘুমাইতাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে আবার অফিসের জন্য বের হয়ে যেতাম। মানে টোটালি 1 বছরের মতো আমার লাইফটা ছিল এরকম যে আমার লাইফে ঘুম ছিল 3 ঘন্টা বা 4 ঘন্টা, বাকি সময় শুধু কাজ কাজ। এটা আসলে মানে এখনের যুগের ছেলে, আমরা যারা, আমি ইয়াংদেরকে বলতেছি, মানে ইয়াং পার্সন এটা আসলে কল্পনা করতেই পারে না যে আমরা 3-4 ঘন্টা ঘুমাবো, বাকি সব সময় কাজ করব। যাই হোক, দিন শেষে আসলে ওই হার্ড ওয়ার্ক অ্যাকচুয়ালি পেজ অফ। অ্যান্ড যারা, আমি দেখছি আসলে নট অনলি ইউ, আমার তো অনেক মানুষের সাথে কথা বলা হয়, কাজ করা হয়, আসলে প্রত্যেকটা পার্সনের জার্নি যদি ঘাটি তাহলে সবার লাইফে এমন একটা ফ্রেজ গেছে যারা হচ্ছে এরকম কষ্ট করছে। এমন কেউই নাই যে হচ্ছে আপনার বিনা কষ্টে এই জায়গাতে আসছে। তো এটা একটা বড় জার্নি, এবং এই জার্নির মধ্যে একটু কষ্ট আসলে করতেই হবে। এখন আমার যে জিনিসটা সবচেয়ে বেশি কিউরিসিটি জানার, সেটা হচ্ছে যে এটা কিউরিসিটি, আবার হচ্ছে এটার উত্তরটা আমার জন্য ইজি। সেটা হচ্ছে যে আপনি, মানে মার্কেট প্লেস তো অনেক ছিল, তো আপনার ফাইবারটা ঠিক আছে কমন জাতীয় মার্কেট প্লেস, কিন্তু পার্সোনালি এটা আমার জানার যে আপনার এত এত মার্কেট প্লেস বাদ দিয়ে ফাইবারটা আসলে চুজটা কেন করা ছিল ওই মুহূর্তে? আচ্ছা, ওই মুহূর্তে ফাইবার চুজ করার কিছু কারণ ছিল। আমি ফাইবার ছাড়াও অ্যাকাউন্ট ক্রিয়েট করি, আপওয়ার্কেও অ্যাকাউন্ট ক্রিয়েট করি, আপনার freelancer.com-এও করি, তারপর হচ্ছে যে আপনার guru.com আছে, সেখানেও অ্যাকাউন্ট করি। তবে একটা জিনিস দেখলাম যে আমি আপওয়ার্কে যথেষ্ট পরিমাণ বিট করি, তখন ফ্রি ইনভেস্ট করার মতো আমার কাছে টাকা ছিল না। আপওয়ার্ক কিন্তু কানেক্ট কিনতে হইতো, একটা লিমিটেড কানেক্ট ছিল সম্ভবত, অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় 70টা কানেক্ট দিত। তারপর হচ্ছে যে প্রতি মাসে মনে হয় 10টা কানেক্ট দিত। হ্যাঁ, 10 টাকা তো নেট দিত। 10টা কানেক্ট দিত, কিন্তু 10টা কানেক্টে তো একটা জবও অ্যাপ্লাই করা যায় না। আর বর্তমানে তো আপওয়ার্কের যে কন্ডিশন, একটা জবে বিট করার জন্য দেখা যায় 100 150 কানেক্ট, 200 কানেক্টও বিট করে ফেলে, যাদের কাছে কানেক্ট মানে টাকা ফালা ছড়া যায় আর কি, এরকম টাইপ যারা আছে। তো যাই হোক, তো এই হচ্ছে আপনার আপওয়ার্কের। freelancer.com-এ দেখলাম যে ম্যাক্সিমাম ইন্ডিয়ান পার্সন, ইন্ডিয়ান বায়ার, এবং সেখানে মার্কেটিংয়ের কাজের সেক্টরটি একটু কম, ডিজাইনিংয়ের জন্য ভালো। guru.com-এ অ্যাকাউন্ট করলাম, সেখানেও দেখি যে অবস্থা নাই। আবার পিপল পার আওয়ারেও অ্যাকাউন্ট ছিল, পিপল পার আওয়ারে অ্যাকাউন্ট করার পর দেখলাম যে ওরা 3 মাস পর্যন্ত ফ্রি ব্যবহার করার সুযোগ দিল, অ্যাপ্লাই 3 মাস পরে সেটাও দিল না। তো সব দিক আনুষঙ্গিক মিলে আমার কাছে ইনভেস্ট করার মতো টাকা ছিল না। ফাইবার করতে হলে ইনভেস্ট করতে হয় না। ফাইবারে বিট করার সিস্টেম ছিল, বিপ ছিল, বিপ আসতো, বিপে বিট করা যেত, সেটাও ফ্রি ছিল। প্লাস হচ্ছে যে আপনার ফাইবারে গিগ সিস্টেম, গিগটা র্যাঙ্ক হলে অটোমেটিক অর্ডার পাওয়া যায়, ইনভেস্ট করার প্রয়োজন হয় না। তো এই দিক থেকেই আসলে ফাইবারটা চুজ করা। ফাইবারের চুজ করার কারণটা আমি বুঝলাম। এখন আমার একটা জিনিস জানার কিউরিওসিটি, কারণ আমি নিজেও হচ্ছে ফাইবারে অ্যাকাউন্ট করছিলাম একটা সময়, কিন্তু দিন শেষে আসলে একটা সপ্তাহ থাকার পর যখন দেখলাম যে না কোনো রেসপন্স নাই, আমি আর তখন আর ওই অ্যাকাউন্টে আর যাই নাই। এটা হাস্যকর কাহিনী, বাট সেটা আমি স্কিপ করতেছি। তো ওই 2020-21 সালের ফাইবার এবং 2025 সালের ফাইবার, এই আগে পরের মধ্যে আপনার কি কোনো পার্থক্য আপনি দেখেন? আহ, বিশাল পার্থক্য, এবং এটা তাদের সিস্টেমেটিক্যাল দিক থেকে, প্লাস হচ্ছে আপনার কম্পিটিটরের দিক থেকে। বর্তমানে হচ্ছে যে আপনার ফাইবারে স্কিল যারা আছে তারা অলওয়েজ ভালো করতেছে, স্কিল যারা আছে তারা অলওয়েজ ভালো করবে, এটাই স্বাভাবিক। যারা হচ্ছে যে পর্যাপ্ত, ওই যে আমার মতো শুরু করে কনফিডেন্স পাচ্ছে না, কনফিডেন্স নাই, শুরু করে দিছে পর্যাপ্ত জ্ঞান ছাড়া, তারা হচ্ছে যে একসময় এসে ঝরে যায়, এটাই স্বাভাবিক। তো যারা হচ্ছে যে আপনার এক্সপিরিয়েন্স, তারা কন্টিনিউ আছে আমার মতো। আমি বলবো যে যারা আমার মতো লেগে আছে, ফাইবারের মূল জিনিসটা হচ্ছে, আমি বলি আপনাকে কয়েকটা জিনিস দেখতে হবে। এই যে আপনি একটা কথা বলেন 1 সপ্তাহ পর আপনি ছেড়ে দিচ্ছেন, একটা জিনিস আমি এটা হচ্ছে যে সবার জন্যই বলি, ফাইবারে যদি কোনো গিগ ক্রিয়েট করা হয়, সেটা অপটিমাইজের জন্য মিনিমাম একেবারে কমপক্ষে 1 মাস সময় দিতে হবে, 4 সপ্তাহ, 4 সপ্তাহ আপনাকে সময় দিতেই হবে। আচ্ছা, এবার বলি আমার গিগগুলো আমি বললাম যে একেবারে উপরে চলে গেছে, পর্যাপ্ত স্কিলের কারণে এটা আবার তলানিতে চলে যায়। তারপরে যে গিগগুলো ক্রিয়েট করি, আমি তো অলরেডি হোঁচট খেয়ে আছি, আমি তো বুঝতে পারতেছি যে কি করতে হবে। আপনাকে ফাইবারে যদি টিকে থাকতে হয়, আপনার প্রথম কথা হচ্ছে এক্সপিরিয়েন্স লাগবে।
2 নাম্বার কথা হচ্ছে যে আপনার ডেডিকেটেড হইতে হবে। আপনার দিন নাই, রাত নাই, দিন-রাত এইসব কিছু হিসাব করলে হবে না। আপনার ক্লায়েন্টের প্রয়োজনে, আপনার প্রজেক্টের প্রয়োজনে আপনার যতক্ষণ সম্ভব এখানে সময় দিতে হবে। ক্লায়েন্টকে মূল্যায়ন করতে হবে, কমিটমেন্ট ঠিক রাখতে হবে। কোনো মিথ্যে কথা, মিথ্যে আশ্বাস কোনো কিছু দেওয়া যাবে না। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমার লাইফে আমি এ পর্যন্ত কখনো কাউকে বলি নাই যে তোমার অ্যাড থেকে সেল আসবে। আমি বলি যে আমি আমার দিক থেকে সবচেয়ে ভালো যেভাবে করা সম্ভব সেটা করব। সেলস আসার কয়েকটা রিজন আছে। প্রোডাক্টের কোয়ালিটি, তারপর হচ্ছে যে প্রোডাক্টের প্রাইসিং কম্পিটিটরের তুলনায়, ইউএস এর ক্ষেত্রে শিপিংটাই। আমি ম্যাক্সিমামটা আমি এই 3টা জিনিস মেনশন করি। তারপরে আনুষঙ্গিক আরও তো আছেই। ক্রিয়েটিভ আছে, ভিডিও আছে। হ্যাঁ, ওইটা তো হচ্ছে যে অ্যাড পারফরমেন্সের ক্ষেত্রে, কিন্তু সেলস ডিপেন্ড করবে ওই 3টার উপরে। অ্যাডের পারফরমেন্স ভালো খারাপ হচ্ছে যে আপনার কন্টেন্টের উপরে আছে, অ্যাড কপিতে আছে, টার্গেটিংয়ে আছে, অনেক কিছুতেই আছে। কিন্তু মূলত প্রোডাক্ট সেলটা ডিপেন্ড করবে। আমি আপনার ওই হাজার হাজার ট্রাফিক বা হাজার হাজার ভিজিটর আপনার ওয়েবসাইটে পৌঁছালাম, কিন্তু যায়া দেখলো যে আপনার প্রোডাক্ট পেজ লোড হচ্ছে না। আপনার প্রোডাক্টের শিপিং টাইম 2 মাস। আপনার যেই প্রোডাক্ট সেল করতেছেন অন্য আরেকজন সেল করতেছে 20 টাকা কমে, তারা প্রোডাক্ট আপনার কাছ থেকে কিনবে কেন? তারা তো অল্টারনেটিভ যে অপশন আছে সেটা বেছে নেবে। তো এই হচ্ছে এই জন্য তো আপনাকে ফাইবার টিকে থাকতে হলে এই কয়েকটা জিনিস রাখতেই হবে। আপনাকে কমিটমেন্ট কখনো ব্রেক করা যাবে না। এই সর্বকিছুর পূর্বে যখন ফাইবার আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এই চিন্তাটা মাথায় আসবে, তখন আপনাকে যাইতে হবে ফাইবারের প্রাইভেসি অ্যান্ড পলিসির মধ্যে। ওখানে যতগুলো পেজ আছে উপর থেকে নিচ পর্যন্ত আপনাকে সবগুলো পেজ এক কথায় পুরোটা পড়তে হবে এবং মাথায় সেট আপ রাখতে হবে। ওরে বাবা, মানুষ তো প্রাইভেসি পলিসি পেজ স্কিপ করেই পার করে দেয়। টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আসলে আমাদের অনেকগুলো, যেমন রিসেন্টলি ফাইবার কিন্তু অনেক কিছু আপডেট করছে। এখন রিসেন্টলি আপনার টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে কিছু চেঞ্জেস আনছে প্রাইভেসির পলিসির মধ্যে। তো এইটা নোটিফিকেশনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিছে। যেমন আগে আমরা, যেমন আমার প্রোফাইলটাতে আমরা জানতাম কি ল্যাঙ্গুয়েজ ইংলিশের পাশাপাশি অন্য ল্যাঙ্গুয়েজগুলো সেট করা, যেমন স্প্যানিশ, ইতালিয়ান, ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ দেয় না মানুষ। মানে আমি দিতাম হচ্ছে যে, যেমন আমি ইতালি, তারপর হচ্ছে যে আপনার স্প্যানিশ, তারপর হচ্ছে যে ফ্রেঞ্চ। আপনি এই ল্যাঙ্গুয়েজ পারেন? এই যে বলতেছি, আচ্ছা, আমি তো জানতাম না। ট্রান্সলেটর, গুগল ট্রান্সলেটর আছে, আর ফাইবার অটো ট্রান্সলেট করে দেয় ইংলিশে। আচ্ছা, তো আমরা জানতাম কি এইটা দিতে হয়, কারণ হচ্ছে যে তখন সার্চে যদি কোনো কান্ট্রির পার্সন যারা বা কোনো বায়ার যদি ফিল্টার করে সার্চ করে, যেমন সে ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ দিল, তাহলে আমারটা যেন একটু উপরের দিকে থাকে, এই চিন্তা করে। কিন্তু রিসেন্টলি জানতে পারলাম ফাইবার নোটিফিকেশন দিয়ে আমাদেরকে জানালো যে ল্যাঙ্গুয়েজটাও আমি যেটা জানি সেটা ব্যবহার করা। তুমি যদি জানো না ইংলিশ, তুমি ইংলিশ দিয়ে রাখছো, বা তুমি জানো না ইটালিয়ান, তুমি জানো না ফ্রেঞ্চ, তুমি ওই ভাষাগুলো দিয়ে রাখছো। এখন এইটা বায়ার এবং সেলারের কমিউনিকেশনের মাধ্যমে একটা মিশ্র প্রতিক্রিয়া ফেলে। বায়ার আপনাকে একটা মেসেজ পাঠাবে, আপনি এটা কপি করবেন, ট্রান্সলেটরে ট্রান্সলেট করবেন, আবার সেটা বাংলায় লিখবেন বা ইংলিশে লিখবেন, ওই ভাষায় ট্রান্সলেট করবেন, আবার বায়ারকে পাঠাবেন, হ্যাসেল হয়ে যায়। তো ফাইবার এটাকে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের থেকে এইটা জানাই দিছে যে এটা করা ঠিক না, এটা এক প্রকার স্প্যামিং হইতে পারে বা এটা এক প্রকার ফলস ইনফরমেশন হইতে পারে। তারপর রিসেন্টলি আরও কিছু কারণ আছে। ফাইবার গত 2024 সালের মাঝামাঝি সময় থেকে, যদি আমি ভুল না করি, মাঝামাঝি সময়ের দিক থেকে হচ্ছে যে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল, সেলার প্রোফাইল, ফাইবার আপনি অ্যাকাউন্ট করতে পারবেন। অ্যাকাউন্ট করার পর আপনি যখন গিগ ক্রিয়েট করবেন, গিগ ক্রিয়েট করার সময় সাবমিট করার পরে ফাইবার বলে যে উই ক্যান নট অ্যাপ্রুভ ইউর সেলার প্রোফাইল। তো এই সেলার প্রোফাইল অ্যাপ্রুভ হয় না, কিন্তু আমার পরিচিত যারা অ্যাকাউন্ট করছে, আমি যাদেরকে অনেক সময় সাজেশন দিয়ে করাই দিছি বা বলছি এভাবে করো, সবার হয়েছে। এই কারণটা যখন খুঁজতেছিলাম যে ফাইবার কেন সেলার প্রোফাইল অ্যাপ্রুভাল করে না, তো রিসেন্টলি গত 10-15 দিন বা মাসখানেক আগে হবে, আমাদের কমিউনিটি ম্যানেজার জাহিদ ভাইয়ের সাথে এখন ডিসকর্ড আড্ডা হয় আর কি। তো ওনাকে একজন প্রশ্ন করলো, আমরা এটা জানতে চাচ্ছিলাম বা আমাদেরও ইচ্ছা ছিল এটা একটু জানার। তো ওখানে কয়েকটা যেমন কমন প্রশ্নের উত্তর পাইলাম। যেমন হচ্ছে যে আপনি প্রোফাইল ক্রিয়েট করার সময় দিচ্ছেন, আপনি ইমিডিয়েট যে আপনি যে স্কিলটা দিচ্ছেন, ধরেন আপনি এসইও এক্সপার্ট, আপনি দিলেন ইমিডিয়েট এক্সপার্ট, অথবা আপনি দিলেন যে আপনি এক্সপার্ট। তারপর হচ্ছে যে আপনার সার্টিফিকেট অ্যাড করার ওখানে অপশন আছে বা এডুকেশন অ্যাড করার অপশন আছে, আপনি দিলেন হচ্ছে যে আপনি মাস্টার্স কমপ্লিট করা। তারপর হচ্ছে যে দেখা যাচ্ছে আপনি প্রোফাইলটা অনেক ইনফরমেশন দিয়ে সেট করছেন, তো সেট করার পর প্রোফাইলটা অ্যাপ্রুভাল পেয়ে গেছেন। ফাইবার তো এটা দেখে নাই,
যখন আপনি গিগ ক্রিয়েট করছেন, আপনি দিচ্ছেন যে আপনি গ্রাফিক্স ডিজাইনার প্রো বা আপনি গ্রাফিক ডিজাইনার এক্সপার্ট, কিন্তু আপনার গিগের ইমেজের মধ্যে আপনি ওই যে বৈশা বৈশা ফ্রি ক্যানভা দিয়ে ডিজাইন করে দিচ্ছেন। তো আপনি প্রোফাইলে দিচ্ছেন হচ্ছে যে আপনি গ্রাফিক ডিজাইনার এক্সপার্ট, কিন্তু আপনি যখন গিগ ক্রিয়েট করলেন, আপনি কী করলেন, গিগের ইমেজটা যেটা দিলেন, ইমেজটা করলেন ক্যানভার ফি দিয়ে। ফাইবার কি এটা বোঝে না? ফাইবার সিস্টেম কি এটা ট্র্যাক করতে পারতেছে না যে আপনি নিজে প্রোফাইলে দিচ্ছেন যে আপনি গ্রাফিক ডিজাইনার এক্সপার্ট, কিন্তু আপনার গিগের ইমেজটা আপনি ক্যানভার ফি দিয়ে করছেন। তাহলে আপনি কি এক্সপার্ট? আপনার ইন্টিগ্রিটির মধ্যে ঝামেলা আছে। আপনি প্রোফাইলে বলছেন এক কথা, গিগ পাবলিশ করার সময় দিচ্ছেন এই কথা। আচ্ছা, আপনি দিলেন আপনি মেটা মার্কেটিং এক্সপার্ট, অথবা আপনি সেট করলেন যে আপনি ইংলিশের কিছু লেভেল আছে, বেসিক, তারপর হচ্ছে যে ফ্লুয়েন্ট, তারপর হচ্ছে যে নেটিভ। আপনি দিলেন আপনি ইংলিশে নেটিভ, কিন্তু আপনার গিগের যে ডেসক্রিপশন লিখছেন এটা বেসিক ইংলিশের থেকেও খারাপ। তো ফাইবার আপনাকে কীভাবে সেলের প্রোফাইল অ্যাপ্রুভাল করবে? ওরা কি প্রতিটা জিনিস একদম মানে ভিতরে গিয়ে ডিপলি চেক করে? তাদের সিস্টেমটা ভাই, ওরা কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলার নিয়ে ব্যবসা করে। ওদের কি সিস্টেম এত দুর্বল মনে করবো আমরা? এটা কোনো মতেই না। আমি এডুকেশনের যে জায়গাটা মাস্টার্স লেখা, কিন্তু গিগের ডেসক্রিপশনের লেখাগুলোর দেখলেই বোঝা যায় যে এটা 8% ছেলেও হচ্ছে ভালো লিখবে। তো ফাইবার আপনার সেলের প্রোফাইল অ্যাপ্রুভাল দিবে কেন? আর এগুলা কোনো কারণে যদি আমি অ্যাপ্রুভালটা না পাই, মানে শুরুর ক্ষেত্রে বাধা পাই, তখন আমার মানে এটা অ্যাপ্রুভাল আনার কোনো ওয়ে আছে? অ্যাপ্রুভাল আনার ওয়ে বলতে আপনাকে সাপোর্টে যোগাযোগ করতে হবে। যদি সাপোর্টের সাথে আপনি কমিউনিকেশন করে কোনো কারণ জানতে পারেন এবং স্পেসিফিকভাবে সেটার উপযুক্ত ব্যাখ্যা দিতে পারেন, তাহলে আশা করি ফাইবার সাপোর্ট আপনাকে সাহায্য করবে। আর যদি না পারেন, তাহলে আপনার ফ্রিল্যান্সিংয়ে ফাইবার জার্নি এখানেই শেষ। ওরে বাবা, তাহলে এটা হিউজ একটা। কারণ এখন আমি জানি অনেকে প্রশ্ন করতে পারে এখানে যে ফাইবার তো অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, এটা কমন একটা প্রশ্ন অনেকের। এক্ষেত্রে যদি আমি বলি, টু বি অনেস্ট, ফাইবারে একজন ব্যক্তি শুধুমাত্র একটা অ্যাকাউন্ট করতে পারবে এবং সেটা নিজের নামে। যদি আপনার এই অ্যাকাউন্টটা ব্যান হয়ে যায়, আপনি অন্য কারো কোনো নামেও ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না, অথবা নিজের নামেও তো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আমি পারবেন। যদি অন্য আইপি অ্যাড্রেস ইউজ করি এবং আমি অন্য নাম দিয়ে করি, তার কেমন ট্র্যাক করতে পারবে? আচ্ছা, এই যে একটু আগে বললাম ফাইবার একটা অনেক বৃহৎ কোম্পানি। তো আপনি বাংলাদেশের একটা কোণার মধ্যে একটা ঘরের মধ্যে বসে আইপি চেঞ্জ করে উইন্ডোজ দিয়ে অন্য কিছু করে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন। তাহলে এই জায়গায় আমি ফাইবারে পরে আসি, আপনি নিজেই তো অসৎ, আপনি নিজেই তো সৎ না, আপনার ডিগনিটি জেনে বলে ইন্টিগ্রিটির মধ্যে ঝামেলা আছে। আমি নিজে তখন বুঝতে পারি যে আমি সৎ না। এখানে আমি কি করতেছি, বাংলাদেশে এরকম হাজার হাজার অ্যাকাউন্ট আছে। ইভেন কিছুদিন আগে একটা মজার ব্যাপার শুনলাম যে বাংলাদেশে একজন টপ রেটেড সেলার বা অনেক পরিচিত একটা মুখ আছে, বা প্রো হইতে পারে, উনি নাম মেনশন করে নাই, উনি ফাইবার একটা মেয়ে নামে পরিচিত। ওরে বাবা, মানে ওনার নিজের নামে অ্যাকাউন্টে নেয়, ওনার অ্যাকাউন্ট হচ্ছে ওনার হয়তো ওয়াইফ হইতে পারে, বোন হইতে পারে, বা অন্য কেউ হইতে পারে, এরকম অন্য নামে অ্যাকাউন্ট। ফাইবার ওনাকে চিনিই না, কিন্তু উনি বাংলাদেশে খুব পপুলার। XYZ কেউ, আমি নাম জানি না, যে কেউ একজন। তো মূল যে থিম হচ্ছে এটাই, আপনি ফাইবারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, সেটা আপনার নিজের নামে। আপনি আপনার ভাই, আপনি অন্য কোনো নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। এখন আপনি যদি সিস্টেমকে ফাঁকি দিয়া, সিস্টেমকে আপনি যে কোনোভাবেই হোক বাইপাস করে ফেললেন, আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন, এইটা ফাইবারের রুলসের বাহিরে। এটা ফাইবার এটা কখনোই অ্যালাউ করে না। প্লাস হচ্ছে যে আমি পার্সোনালিও এটা পছন্দ করি না। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি এটা করতেছেন, ফাইবার আপনাকে যদি 5 বছর পরেও ট্র্যাক করতে পারে, এটা মানে সবসময় একটা রিস্ক। যেমন এই যে আমি হচ্ছি একজন প্রো সেলার বর্তমানে, আমার নাম, আমার ইউজার নেম যেটা, আমার পার্সোনাল ডিটেলস যেটা, এটা ফাইবার যতভাবেই ট্র্যাক করুক আমার নামেই পাবে। ঠিক আছে, এটাতে কোনো ইয়ে নেই। ইভেন এখন আমি যদি কাউসার রানী বাদ দিলাম, আমি আমার নাম বাদ দিয়ে আমি অন্য কারো নামে একটা অ্যাকাউন্ট চালাইলাম, ধরেন আপনার মেহেদি ভাইয়ের নামে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, আমি তো জানি যে এইটা আমি না। এখন ফাইবার যদি 10 বছর পরেও ট্র্যাক করতে পারে অ্যাকাউন্ট, আপনি যত বড় সেলার হন না কেন, আপনি ফাইবারে যত কিছুই সেভ করেন না কেন, কিচ্ছু করার নেই। এখন এক্ষেত্রে যদি বলি সিম্পলিভাবে, যদি আমি এটাকে সারমর্ম করি যে আমার যদি প্রত্যেকটা জিনিস আমার কথা কাজে মিল থাকে, তাহলে আমি অ্যাপ্রুভাল পাবো। আপনি ইন্টিগ্রিটি থাকতে হবে, আপনি অনেস্ট থাকতে হবে, আপনার তারপর ডিগনিটির ব্যাপারটা পরে আসতেছে, সব কিছু ঠিক থাকতে হবে। আপনি একেবারে হচ্ছে যে রিয়েল লাইফে আপনি যেমন কমিটমেন্ট, আপনি রিয়েল লাইফটা যেভাবে নিজেকে চিন্তা করবেন, আপনি ওখানে এরকম সৎ থাকার চেষ্টা করতে হবে। যদি কোনো কিছুতে কোনো প্রকার সন্দেহ অমিল আসে, এটা আপনি। আরেকটা জিনিস বলি,
বাইরের সাথে যখন কনভারসেশন হয়, মেসেজগুলো হয়, বর্তমানে হচ্ছে যে লিঙ্ক পাঠালে এআই এটা স্ক্যান করে। আপনি কোনো ফাইবারের টার্মস অ্যান্ড কন্ডিশন টসের বাইরের কোনো টেক্সট দিছেন, ওইটা কিন্তু ফাইবার নোট করে রাখে, সিস্টেম নোট করে রাখে। এটা 6 মাস পরে হোক, 1 বছর পরে হোক, ম্যানুয়াল রিভিউ হবে। এই ম্যানুয়াল রিভিউতে যদি ম্যানুয়াল রিভিউটা করবে হিউম্যান, প্রথম তো এআই করছে বা সিস্টেম করছে, যদি হিউম্যান দেখে যে এখানে কোনো ঝামেলা আছে, সমস্যা হয়ে যাবে। আপনি নর্মাল হইলে ওয়ার্নিং খাবেন, 1 মাসে 2টা খেলে ফাইবার অ্যাকাউন্ট ব্যান। অথবা যদি আপনি পার্সোনাল দেখা যাচ্ছে ফোন নাম্বার, আপনি ওয়ার্ক পারপাসে ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ, স্কাইপ, তারপর হচ্ছে যে আপনার ইমেল অ্যাড্রেস কাজের পারপাসে শেয়ার করা যায়, আপনি এমনি করে দিচ্ছেন, এটা ফাইবার নোট করে রাখছে। আমি প্রত্যেক দিন 30 দিন আমার ইমেল শেয়ার করি, একদিনও বাদ যায় না, কিন্তু আমার অ্যাকাউন্ট তো হচ্ছে না, কারণ ফাইবার দেখতেছে যে আমি কাজের কাজের পারপাসে করতেছি। তা আপনি যখন করবেন পার্সোনাল পারপাসে, আপনি চাঁদের দেশে। বুঝতে পারছি। এই হচ্ছে অবস্থা। আচ্ছা, এখন ফাইবারের ব্যাপারটাতে আমরা মোটামুটি ঢুকে গেছি। তো এখন যদি হচ্ছে আমি বলি যে আমি অ্যাপ্রুভাল পেয়ে গেছি অ্যান্ড দেন আমি এখন কাজ করার জন্য প্রস্তুতি নিচ্ছি, বিকজ এখানে একটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাদের ভিডিওগুলো যারা দেখে বা আমাদের প্ল্যাটফর্মে যারা আসে তারা মোটামুটি সবাই স্কিলড পিপল। কারণ হচ্ছে কি আমাদের দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন স্কিল শেখাচ্ছি, ভিডিও এডিটিং, ওয়েব ডিজাইন, ইউআই ইউএক্স ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং। তো স্কিলড পার্সন সবাই, এবং মোস্ট অফ দ্য পার্সন যারা দেখে তারা সবাই স্কিলড। এখন এখন আমি যদি তাদেরকে একটা বড় এরিয়াতে আনি, দেখবো যে আসলে অনেক মানুষ, মোটামুটি এই পডকাস্টটা হয়তো 10,000 মানুষ দেখবে বা 20,000 মানুষ দেখবে, যদি এটা আরও রিচ হয় তাহলে হয়তো লাখ মানুষ দেখবে। তার মানে হাজার হাজার মানুষ স্কিলড আছে বাংলাদেশে, এবং তারা হয় কম স্কিল অথবা বেশি স্কিল, যেটাই হোক না কেন। এখন যখন তারা অ্যাপ্রুভাল পাচ্ছে, অ্যাকাউন্ট খুলছে, বাংলাদেশের মানুষের একটা কমন একটা মানে কথায় কথায় এটা হয়ে আসছে, সেটা হচ্ছে যে ফাইবারে কাজ পাওয়াটা আর কাইন্ড অফ আকাশে চাপ পাওয়াটা সমান জিনিস। এখন আসলে আমি যদি আপনাকে জাস্ট 2টা ওয়ার্ডে বলতে বলি বা একটা ওয়ার্ডেও বলতে বলি যে ফাইবারে আসলে একটা পার্সন কাজ না পাওয়ার মেইন কারণ কি, এটা কি কম্পিটিশন নাকি অন্য কিছু, জাস্ট একটা শব্দে? আচ্ছা, এখানে একটা শব্দে বলা আসলে একটু টাফ হবে। আমি 2টা শব্দ বা 2টা রিজন উল্লেখ করতে চাইবো। একটা হচ্ছে যে স্কিল, দ্বিতীয়টা হচ্ছে ধৈর্য। আপনি ফাইবার অ্যালগরিদম এমন একটা সিস্টেম, আপনার কম্পিটিটর যদি 10 লাখও থাকে, একটা সময় না একটা সময় সুযোগ দিবেই, এবং হয়তোবা একটা না একটা দেশে দিবে। মানে মোট কথা হচ্ছে যে ফাইবারে পুরাতন সেলারদেরকে তো ভ্যালু দেয়, বা যারা এক্সপিরিয়েন্স তাদেরকে অলওয়েজ ভ্যালু দেয়। যারা নতুন আছে তারা যখন প্রোফাইলটা অপটিমাইজ করে, প্রোফাইলটা যখন সেট আপ করে, প্লাস হচ্ছে যে গিগগুলো যখন সেট আপ করে, কারণ গিগে 5টা ধাপ, তো ওই 5টা ধাপ অতিক্রম করার পর কিন্তু গিগের অ্যাপ্রুভাল আসে। তো এই সব কিছু মিলায়া যখন আপনাকে একটা গিগ সেট আপ করার পর কিছুদিন এটা অপটিমাইজ করতে হবে, অপটিমাইজ করার পর আপনাকে ধৈর্য রাখতে হবে। আমি বলবো না যে আপনি 10 দিনের অর্ডার পাবেন, আবার এটাও বলবো না যে আপনি 10 বছরেও পাবেন। আপনি 5 দিনেও পাইতে পারেন, অথবা আপনি 5 বছরও নাও পাইতে পারেন। কাজ না পাওয়ার ক্ষেত্রে যদি আমি কারণ বলতে যাই, তাহলে সর্বপ্রথম কারণটা বলবো অপটিমাইজেশন। আপনার গিগের প্রথম আপনার একেবারে যখন আপনাকে বায়াররা ফাইবারে আসে, সার্চ করার পর আপনার নির্দিষ্ট নিশ বা নির্দিষ্ট সার্ভিসটা বা নির্দিষ্ট ক্যাটাগরিটা যখন সার্চ করে, তখন প্রথম দেখতে পায় হচ্ছে যে আপনার গিগের থাম্বনেইলগুলো। আপনি একটা থাম্বনেইল দিয়েছেন, আপনি একটা প্রফেশনাল মানুষ, আপনি অন্য কিছুই হন না কেন, আপনি ডিজাইনার না, আপনি বিডি এডিটর, আপনি লাইক এসইও এক্সপার্ট, যেটাই হন, এই যে থাম্বনেইলটা, এইটাই আপনার অনেক কিছু প্রেফার করে। এর মধ্যে আপনাকে কালার গ্রেডিংয়ের দিকে লক্ষ্য রাখতে হবে। যদি আমি ছোট্ট করে একটু হিংস দিই, কালার গ্রেডিংয়ে লক্ষ্য রাখতে হবে। প্লাস হচ্ছে এখানে হিবিজিবি টেক্সট ইউজ করা যাবে না, অনেক বেশি টেক্সট ইউজ করা যাবে না। আপনি নিজের ছবি ব্যবহার করলে করতে পারেন, তবে ছবিটা হইতে হবে একদম প্রফেশনাল। আপনার মধ্যে কনফিডেন্স থাকতে হবে। আপনি চাইলে আমার প্রোফাইলটা আপনাকে আমি দেখাবো, আমারগুলোতে আমি স্যাটিসফাইড ছিলাম না, গতকালকে আবারও আমি ফটোশ্যুট করছি, আবারও এডিট করাইছি আমার গিগের ইমেজগুলো আমার ডিজাইনারকে দিয়ে। তো এরপর হচ্ছে যে আপনাকে ধৈর্য ধরতে হবে, সবগুলো কাজ করার পর আপনাকে ধৈর্য রাখতে হবে। ধৈর্য রাখার পর যখনই আপনি কখনো যদি কোনো ক্লায়েন্টের কনভারসেশন শুরু হয় বা ক্লায়েন্টের কোনো মেসেজ পান, আপনাকে সম্পূর্ণ প্রায়োরিটি দিতে হবে ক্লায়েন্টকে। আপনি এরকমও বলতে পারবেন না যে আমি তোমার জন্য আকাশ বাতাস পাহাড় পাতাল এক জায়গায় করে ফেলবো, এরকম বলা যাবে না। আপনার প্রফেশনালিজম আপনি ধরে রাখবেন। আপনি যা যা করতে পারবেন, যা যা করা প্রয়োজন, বায়ারকে একেবারে ক্লিয়ার ইনস্ট্রাকশন দিয়ে দিবেন, এবং বায়ারের সাথে কমিউনিকেশনের সময় বায়ারকে রেসপেক্ট দেখাইতে হবে। বায়ারের সাথে কোনো আজে বাজে প্যাচাল করা যাবে না। বায়ারের সাথে কমিউনিকেশনের বেলায়
টোনটা, লিখারও একটা টোন আছে, টোনটা একটু নর্মাল টোনে রাখতে হবে, রেসপেক্ট থাকতে হবে, তাকে আত্মবিশ্বাস, মানে আপনার মধ্যে আত্মবিশ্বাস আছে, আপনি আত্মবিশ্বাসী যে আমি এটা পারবই, কি বলো, আমি তোমার জন্য এটা করে দিতে পারবই, আমার মধ্যে কনফিডেন্স আছে, আমি এক্সপার্ট। এইরকম একটা ভরসা তাকে দিতে হবে যে সে যখন আপনার সাথে, মানুষের তো দুইভাবে প্রকাশ করে ভাষা, যেমন সামনাসামনি এখন আমি আপনার সাথে মুখে কথা বলতেছি, আই কন্ট্যাক্ট করতেছি, তো লিখার ক্ষেত্রে তাকে আমি দেখতেছি না, না, তো তার সাথে আমার কন্ট্যাক্টটা হবে টেক্সটের মাধ্যমে। তো আমি এভাবে চেষ্টা করতে হবে যে আমি তাদের সাথে একেবারে যতটা সম্ভব শালীনভাবে, নম্র ভদ্র, একেবারে স্কুলের ফার্স্ট বয়রা যে কোয়ালিটি থাকে না, সবাই পছন্দ করে, কেন করে, আচার ব্যবহারের দিক থেকেই করে, পড়াশোনাও পারে, প্লাস হচ্ছে যে ওর আউটডোর অ্যাক্টিভিটি, প্লাস হচ্ছে ওর বিহেভিয়ার, সব কিছু কিন্তু পারফেক্ট থাকে। তা আপনাকে ওই কোয়ালিটি হইতে হবে ফাইবারের ক্ষেত্রে অন্তত। ওকে, যদি এটা করেন তাহলে আপনি সফল হবেনই, একটু সময় হবে। আচ্ছা। এখন আমরা মোটামুটি ধরতে গেলে ফাইবারের কাজ পাওয়ার জার্নিতে আমরা ঢুকে গেছি। ইটস লাইক যে উনি মাত্রই হচ্ছে গিগের ব্যাপারে বললো, গিগটা একটু অপটিমাইজেশনের কিছু টিপসও বললো। এখন হচ্ছে আমরা না হয় স্টেপগুলোতে ঢুকি। ওকে, তো এখন যদি আমি বলি, ধরেন এজ এন এক্সাম্পল ধরেন আমি হচ্ছে আমি হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করছি এবং আমি সাপোজ চাচ্ছি যে আমি হচ্ছে ওয়েব ডিজাইন করব, ওয়েব ডিজাইন আমি সার্ভিস দিব, অথবা আমি ধরেন ভিডিও এডিটর হিসেবে আমি চাচ্ছি আমার সার্ভিসটা দেওয়ার জন্য। এখন আমার প্রোফাইল অ্যাপ্রুভাল পেয়ে গেছে অ্যান্ড আমি হচ্ছে এখন কাজ করা শুরু করবো। সো আমি একটা ক্লায়েন্ট পাওয়া থেকে শুরু করে তাকে কনভার্ট করা পর্যন্ত কতগুলা স্টেপ আসলে আমাকে পাড়ি দিতে হবে, জাস্ট স্টেপের নামগুলা কি কি? তাহলে আপনার প্রোফাইল অ্যাপ্রুভ হওয়ার পরে আপনাকে প্রথমে হচ্ছে যে গিগ সেট আপ করতে হবে। তো প্রথমে যদি বলি একটা গিগ, আমি সহজে বলে দিছি, জিআইজি গিগ। এই গিগ সেট আপ করতে গেলে আপনাকে 5টা ধাপ পার করতে হবে। প্রথম হচ্ছে ওভারভিউ, তারপর প্রাইসিং, তারপর হচ্ছে ডেসক্রিপশন, তারপর রিকোয়ারমেন্ট, তারপর গিগ গ্যালারি। ওকে, তারপরে স্টেপ আমরা যে স্টেপগুলো শুনি। আচ্ছা, তারপরে এইটা অপটিমাইজ করার পর আপনাকে সাবমিটে দিতে হবে। সাবমিটে দেওয়ার পর এটা রিভিউতে যাবে, রিভিউ প্রসেসে ফাইবার সম্পূর্ণ জিনিসটা চেক করবে। ওই যে অ্যাপ্রুভাল পায় না, এই রিভিউর প্রসেসের পরেই হচ্ছে যে অ্যাপ্রুভালটা পায় না। ওকে, এই যে 5টা প্রসেস, এই 5টা প্রসেস আপনাকে, ওই যে বললাম যে পয়েন্টগুলো আগে বলে আসলাম, যে আপনাকে ওই দিক ফলো করতে হবে। এটা করার পর যদি আপনি প্রপার সব কিছু করেন, সাবমিট করার পরেই হচ্ছে যে আপনি সেলার প্রোফাইলের অ্যাপ্রুভালটা পাবেন। সেলার প্রোফাইল অ্যাপ্রুভাল পাওয়ার পরেই আপনার গিগটা লাইভে আসবে। লাইভে আসার জন্য হয়তো বা 24 ঘন্টা সময় নিতে পারে, অথবা 2-3 ঘন্টার মধ্যে হয়ে যেতে পারে, এটা রিভিউ প্রসেসের উপর ডিপেন্ড করবে। গিগটা যখন লাইভ হয়ে যাবে, লাইভ হওয়ার পর আপনার কাজ শেষ না, আমার কাজ মাত্র শুরু। এবার আপনাকে আপনার প্রোফাইলের ড্যাশবোর্ড থেকে একটা অপশন আছে, ওখানে গিগ একটা অপশন থাকে, গ্রোথ অ্যান্ড মার্কেটিংয়ের মধ্যে, মাই বিজনেসের মধ্যে সম্ভবত, ভুলে গেছি যে। তো ওখানে গিয়ে গিগের মধ্যে যাবেন। গিগের মধ্যে যাওয়ার পর আপনি আপনার গিগের ব্রেকডাউনটা চেক করতে পারবেন। আপনি ধরেন আজকে 10 তারিখ, আজকে তো মনে হয় 10 তারিখ, আজকে যাই হোক, 10 তারিখ, আজকে 10 তারিখ। তো আপনি 10 তারিখ গিগটা দিলেন, 10 তারিখের পর থেকে 11 তারিখ থেকে আপনার গিগটা ব্রেকডাউন শুরু হবে। আপনি প্রথম দিকে ইমপ্রেশনটা একটু কম পাবেন, আস্তে আস্তে এটা হয়তো বাড়বে যদি আপনি সব কিছু ঠিকঠাকভাবে করে থাকেন। এখানে অনেক কিছু সিও আছে, প্রফেশনাল সেট আপ আছে, বিটিও আছে, ইমেজ সেট আপ আছে, অনেকগুলো প্রসেস। তো এগুলা আমরা পরের স্টেপে আসতে জানবো। দেন তো এটা করার পরে হচ্ছে যে আপনার অ্যাপ্রুভাল পাওয়ার পরে এই যে ব্রেকডাউনটা ফলো করতে হবে। আপনি মিনিমাম 2 সপ্তাহ ওয়েট করেন। 2 সপ্তাহের মধ্যে যদি দেখতেছেন ব্রেকডাউনটা আপ অ্যান্ড ডাউন এরকম উপরে আপের দিকে যাচ্ছে, তাহলে আপনি বুঝবেন যে এটা মোটামুটি পারফেক্ট আছে, আপনাকে কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নাই। আপনি মিনিমাম 4 সপ্তাহ ওয়েট করেন। 4 সপ্তাহ ওয়েট করার পর আশা করছি যে যদি এটা আপের দিকে থাকে, আপনি টুকটাক মেসেজ পাওয়া শুরু করবেন। মেসেজ পাওয়ার পর বললাম যে কমিউনিকেশন করাটা, আপনি এইভাবে কমিউনিকেশনটা করবেন। করার পর আপনি যদি আপনার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেন, আশা করি কনভিন্স করতে পারবেন। তবে এখানে একটু বলবো, প্রথম দিকে প্রাইসিংয়ে একটু কনসিডার করেন। আবার এরকমও না যে আমি $5 সব করে ফেলবো। আপনি যদি মনে হয় যে আপনার সার্ভিসটার মার্কেটের প্রাইসটা ধরেন $20, আপনি সেটা 15-তে করেন আপাতত, প্রথম দিক তো একটু কমে দেন। তো এইভাবে যদি আপনি চেষ্টা করেন, আশা করি যে আপনি কনভার্ট করতে পারবেন। যদি ক্লায়েন্ট, আপনি চেষ্টা করবেন যে যারা মেসেজ দিতেছে তাদের মধ্যে থেকে 2-1 ঘরেও কনভার্ট করা, কারণ ফাইবার আপনার কনভার্ট রেট বা অর্ডার কনভার্ট রেট, কনভার্সন রেট, এগুলোতে একটু ফোকাস করে গিগ র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আপনি আপনার বেস্টটা চেষ্টা করবেন, তাহলে হয়তো আশা করি ফিউচারটা ভালো হবে। দেন কনভার্ট করার পরে
কনভার্ট করার পর হচ্ছে যে যখন একজন বায়ার আপনার ক্লায়েন্টে কনভার্ট হবে আপনাকে অর্ডার প্লেস করে দিবে। এটা আপনার অর্ডার প্লেস করার পর আপনার রিকোয়ারমেন্টের ব্যাপার আছে, আপনার কাজের জন্য কী কী প্রয়োজনীয় রিকোয়ারমেন্ট আছে সেটা বায়ার সাবমিট করে দিবে। বা যদি নাও করে, বায়ার যদি না বোঝে, আপনি আগে বলবেন যে তুমি আমার রিকোয়ারমেন্টগুলো দাও। অর্ডার পেজে রিকোয়ারমেন্ট অপশন আছে, রিকোয়ারমেন্ট দেওয়ার পর আপনি আপনার যে কাজ আছে, ধরেন আপনার যে কাজটা আপনি নিলেন, আপনি যে সার্ভিসটা দিচ্ছেন এটা করতে 5 দিন সময় লাগবে, আপনার ডেডলাইন 5 দিন। তা আপনাকে প্রথম দিকে চেষ্টা করতে হবে যত দ্রুত সম্ভব, আপনার কাছে তো কাজ নাই, একটাই কাজ, তো একটা কাজে আপনি তো ফুল টাইমে ফোকাস দিতে পারতেছেন, আপনি যত দ্রুত সম্ভব কাজটা কমপ্লিট করে দিবেন। কমপ্লিট করে বায়ারকে একটা স্যাম্পল পাঠাবেন। স্যাম্পল পাঠানোর পর ও যদি কোনো প্রকার কোনো কারেকশন দেয়, ভুলেও কিন্তু ডেলিভার করা যাবে না, তাকে স্যাম্পল পাঠাবেন। স্যাম্পল পাঠানোর পর সো যদি কোনো কারেকশন দেয়, কারেকশনটা করে দিবেন, করে হচ্ছে যে ডেলিভার করে দিবেন, করে কারেকশন করে ডেলিভার করে দিবেন। এক্ষেত্রে একটা প্রশ্ন থাকতে পারে, মাঝে মধ্যে কিছু ক্লায়েন্ট থাকতে পারে হাতের যেমন 5টা আঙ্গুল সমান না, 100 জন মানুষের বিহেভিয়ার যেমন সমান না, তো একজন একটু ক্রিটিক্যাল টাইপের ক্লায়েন্ট থাকতে পারে। তারা হয়তো আপনাকে ডেলিভারি পাঠানোর পরেও বলবে যে এই জায়গাটা তো আমার হয় নাই, এই জায়গাটা তার একটু চেঞ্জ করে দাও। ওরা আপনাকে রিভিশনে পাঠাইতে পারে। তো আপনি এটাকে একেবারে নর্মালি নিতে হবে যে রিভিশনটা মানে হচ্ছে যে আমার কারেকশন। ঠিক আগে যেমন স্যাম্পল পাঠানোর পর কারেকশন লাগছে, এটাও সেম কারেকশন। বায়ারকে আপনি যা কমিটমেন্ট দিছেন তার থেকে কম দিতে পারবেন না, তার থেকে কিছুটা বেশি হলেও দিতে হবে, দেওয়ার চেষ্টা করবেন। দিতে হবে তা না, হবে বাধ্যতামূলক, কিন্তু চেষ্টা করাটা হচ্ছে যে তাকে স্যাটিসফাইড করা। তো আপনার ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশনটা দরকার, অনেক ক্ষেত্রেই প্রয়োজন। তো আপনি রিভিশন যদি দেয় বাই চান্স বা সামহাউ, আপনি সেটা কমপ্লিট করে আবার সাবমিট করে দেবেন। ডেলিভারি দেওয়ার পর তাকে বলবেন যে হ্যাঁ দেখো তোমার সব কিছু ঠিক আছে কি না, তাকে একটা মেসেজ করবেন যে দেখো তো এইবার আমি রিভিশন বা আমি আমার কাজ ডেলিভারি করছি, তুমি একটু চেক দাও ফাইলটা, সব কিছু যদি ঠিক থাকে তাহলে তুমি একটু অ্যাপ্রুভাল দিয়ে দাও। কারণ বায়ার অ্যাপ্রুভাল ছাড়া আপনার ডলার আসবে না। তো ডলার আনতে হলে বায়ারকে বলতে হবে তুমি একটু চেক করো, চেক করে একটু অ্যাপ্রুভাল দিয়ে দাও। এর পাশাপাশি কনভারসেশনের মধ্যে আপনি বুঝতে পারবেন যে সে আপনার কাজে কতটা সন্তুষ্ট, এটা আপনি ইজিলি বুঝতে পারবেন। কারণ একটা মানুষ, আপনি আমার সাথে কথা বলতেছেন, আমি আপনার ভাষাটা কিছুটা হলেও তো আজ করতে পারতেছি, আপনি নিজেই বুঝতে পারবেন যে বায়ার আপনার উপর কেমন স্যাটিসফাইড। অথবা আপনি ডেলিভারি রিভিশন সব কিছু ঠিক করলে বায়ার এমনিতেই তো খুশি হবে, স্বাভাবিক। তো আপনি পাশাপাশি বায়ারকে বলতে পারেন যে তুমি যদি আমার কাজে সন্তুষ্ট হয়ে থাকো, তুমি তোমার অনেস্ট একটা ফিডব্যাক শেয়ার করতে পারো, অনেস্ট একটা রেটিং শেয়ার করতে পারো, এইটা আমার ফিউচার লাইফে আমাকে অনেক সাহায্য করবে। অনেস্ট, একটা কথা মনে রাখবেন, এ অনেস্ট কথাটাও মেনশন করতে হবে। অথবা আপনি যদি ভয় পান তাহলে বলারও দরকার নেই। আমরা যেমন, আমি প্রতিটার ক্ষেত্রেই বলি, আমি প্রতিটা ডেলিভারি ক্ষেত্রে বায়ারকে বলি যে ইফ ইউ আর স্যাটিসফাইড উইথ মাই সার্ভিস অর উইথ মাই ডেলিভারি অর লাইক সামথিং, একটা না একটা কিছু বলে বলে যে তুমি স্যাটিসফাইড হও, তাহলে তোমার অনেস্ট পার্সোনাল ওপিনিয়নটা শেয়ার করতে পারো। এটা আমার ফিউচারে আমার কোনো হেল্প করবে। কারণ যখন নেক্সট টাইম অন্য ক্লায়েন্টরা আইসা দেখবে যে এই সেলারে এই বায়ারটা বা এই ক্লায়েন্টটা এরকম ভালো কিছু বলে গেছে, তখন সেও অবশ্যই কনভিন্সড হবে। যেমন গতকালকে আমাদের তো আমাদের রিকমেন্ড অ্যাড করার অপশন আছে। তো আমি আমার 5টা ক্লায়েন্ট আছে, ওদেরকে বললাম যে দেখো আমার তো ফাইবার রিকমেন্ড অ্যাড করার অপশন আছে, তোমার বিজনেস ইমেলে আমি একটা রিকমেন্ডেশন পাঠাই, তুমি একটু ফ্রি হয়ে করে দিও, বা তোমার কোনো অসুবিধা আসেনি, বা তুমি দিতে চাচ্ছ কি না। সবাই বলছে হ্যাঁ পাঠাও। এবং একজন আমাকে রিকমেন্ডেশন দিয়ে বলতেছে যে রনি, এখানে তো মাত্র 180টা একটা লিমিট, আমি তো অনেক বড় কিছু তোমার জন্য লিখতে চাইছি, আমার তো লিখতে দিচ্ছে না ভাই। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তোমার যতটুকু 180 ক্যারেক্টারের মধ্যে সম্ভব তুমি এটাই দাও আমাকে। তো এই রিভিউগুলো এভাবে কাজ করে। আর ক্লায়েন্ট যদি স্যাটিসফাইড হয় তাহলে ক্লায়েন্ট আপনার কাছে রিপিটেড আসবে। অনেক সার্ভিস আছে যেই সার্ভিসের মধ্যে ক্লায়েন্টের বারবার কাজের প্রয়োজন হয়। যেমন আপনি ভিডিও এডিটর, তো একটা কন্টেন্ট ক্রিয়েটরের সাথে আপনি কাজ করছেন রেগুলার কাজে, তো এই যে সম্পর্ক বিল্ড আপ, আপনি যদি তাকে ভালো সার্ভিস দেন সে আপনার রিপিটেড হবে। এবং এই রিপিটেড ক্লায়েন্ট যে কতটা মূল্যবান যার আছে সে বোঝে। এক্স্যাক্টলি। ওকে, তার মানে আমার প্রসেসগুলো যদি আমি একটু ভাঙি, প্রথমে হচ্ছে আমার অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল হওয়া, দেন হচ্ছে আমার একটা সুন্দর গিগ তৈরি করা, দেন হচ্ছে আমার সেই গিগের যে SMS আসবে তাকে কমিউনিকেশন করে তাকে কনভার্ট করার পরে তার অর্ডারটাকে নিয়ে সেটাকে প্রপারলি শেষ করে দেন সেটাকে তার স্যাটিসফ্যাকশন লেভেল অনুযায়ী ডেলিভার করা, দেন আমার হাতে কি আসলো, আমার হাতে ডলার আসলো। ওকে, একটু ডলারটা তখন আসবে না, কিন্তু তখনও আসে নাই না, এটা ডেলিভারি করার পর
এই ডলারটা আপনার অ্যাকাউন্টে জমা হবে, তবে এটা পেন্ডিংয়ে থাকবে। হ্যাঁ, এই ডলারটা জমা হবে না। যারা নতুন সেলার তাদের ক্ষেত্রে 14 দিন পরে এটা জমা হবে, যারা টপ রেটের সেলার তাদের 7 দিনে আসবে, আর যারা প্রো সেলার তাদেরও সেম, যারা সেলার পাস ইউজ করে তাদেরও 7 দিন, মানে নর্মালি 14 দিন আচ্ছা যাক, মানে অ্যাটলিস্ট আধ্যাত্মিক ভাবে মানে হাওয়া ভাবে হলো আমার হাতে ডলারটা আসতেছে। ওকে, সো এখন মোটামুটি আমরা কনসেপ্টটা ক্লিয়ার করলাম সবাই। তো রাইট নাও আমরা এখানে যেহেতু বেশি স্টেপ নাই, আমরা প্রতিটা স্টেপ কভার অপটিমাইজ করা, সেই কারণে আমি চাচ্ছি যে এই মানে পডকাস্টের পরে আপনাদের প্রত্যেকটা পার্সনের যেন একটা সুন্দর ফাইবার প্রোফাইল থাকে। ওকে, তো প্রথমে এখানে একটা বিষয় নিয়ে বললো, সেটা হচ্ছে মানে একদম আমি বলবো যে কোর, হুইচ ইজ গিগ। ওকে, GIG, গিগ। তো এখন আমি একদম মানে বেশি সময় নিব না এবং বেশি সময় কাজটা রনিভাইও নিব না, হুইচ ইজ যে এই গিগটা একটা, উনি মনে হয় 5টা স্টেপ বলে, একটা গিগের ক্ষেত্রে 5টা স্টেপ মেনটেন করতে হয়। তো এই গিগের ক্ষেত্রে একটা প্রপার গিগ বা একটা মানে বলা যায় যে অপটিমাইজড গিগ, যেটার একটা পসিবিলিটি আছে যেটা হচ্ছে র্যাঙ্ক হবেই হবে, সেই অপটিমাইজড গিগের আসলে বৈশিষ্ট্যগুলো কি কি? আচ্ছা, প্রথমে একটু বলে নিই, র্যাঙ্ক হবেই হবে এটার গ্যারান্টি আমি দিতে পারবো না, এটা কেউই দিতে পারবে না, এটা সিস্টেম আপনাকে করবে। তবে সুযোগ আপনার আসবে, ওই সুযোগটা যদি সদ্ব্যবহার করতে পারেন তাহলে এটা হবে। আচ্ছা, এখানে 5টা ধাপের প্রথম হচ্ছে ওভারভিউ। ওভারভিউ পেজে 4টা অপশন থাকে। একটা হচ্ছে গিগের টাইটেল, দ্বিতীয়ত হচ্ছে যে আপনার ক্যাটাগরি, সাব ক্যাটাগরি এবং সার্ভিস। তারপর হচ্ছে যে পজিটিভ কিওয়ার্ড বা সার্চ ট্যাগ, অথবা অনেকে বলে যে গিগ ট্যাগ। এরপরে আরেকটা অপশন যারা সেলার প্লাস তাদের জন্য থাকে আপনার, সেটা হচ্ছে যে নেগেটিভ কিওয়ার্ড। এটা ইউজ না করাই ভালো, নেগেটিভ কিওয়ার্ড যে ইমপ্রেশন আসলো আসুক, সমস্যা নেই। তো আপনাকে প্রথম যেটা লক্ষ্য রাখতে হবে গিগের টাইটেল। টাইটেলের মধ্যে আপনাকে এমন জিনিসটা এখানে লিখতে হবে যেটা আপনার সার্ভিসের যেই সার্চ কিওয়ার্ড আছে ওই কিওয়ার্ডের বা আপনি যে সার্ভিসটা দিবেন তার সারাংশ, সারমর্ম। আমি যদি বলি, আমরা সম্ভবত বাংলা দ্বিতীয় পর্বে পড়ছিলাম যে সারাংশ এবং সারমর্ম। সারমর্ম যেটাকে বলে, আমরা বিস্তর একটা জিনিসকে আমরা 2-3 লাইনে ফুটিয়ে তুলছি। তো এখানে 80টা ক্যারেক্টার থাকে, 80 ক্যারেক্টারের মধ্যে আমি রিকমেন্ড করব 53 থেকে 59 পর্যন্ত রাখাটা সবচেয়ে বেস্ট, এটাকে বলে পারফেক্ট। তো এই পারফেক্ট টাইটেলটা রাখা উচিত। মেইন যে কিওয়ার্ডগুলো আছে সার্ভিসের, যেমন আপনি ভিডিও এডিটর এক্সাম্পল, বা আপনি ওয়েবসাইট যেমন ওয়ার্ডপ্রেস ডেভেলপার, আপনি দিলেন আই উইল, এটা অটো থাকে, আই উইল ক্রিয়েট ইউর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যদি কোনো স্পেসিফিক জিনিস থাকে, অথবা আপনি দিলেন আই উইল এডিট ইউর পডকাস্ট ভিডিও, অথবা সোশ্যাল মিডিয়া ভিডিও, অথবা আই উইল ডিজাইন ইউর ইউটিউব থাম্বনেল। একেবারে যে মেইন কিওয়ার্ড আছে ওই কিওয়ার্ডটা এখানে নিয়ে আসতে হবে। তারপরে যে অপশনটা থাকবে ক্যাটাগরি, আপনাকে প্রথমে হচ্ছে যে মেইন ক্যাটাগরি চুজ করতে হবে। যেমন আপনি ভিডিও এডিটর, মেইন ক্যাটাগরি ভিডিও এডিটর। সাব ক্যাটাগরির মধ্যে পডকাস্ট ভিডিও এডিটর। সাব ক্যাটাগরির মধ্যে আপনি দিবেন সোশ্যাল মিডিয়া, ইউটিউব অথবা অন্যান্য যেসব আছে ওইটা। তারপরে যে সার্ভিস টাইপ 3 নাম্বার, ওই সার্ভিসের মধ্যে আপনি দিলেন একেবারে স্পেসিফিক যে ভিডিওটা নিয়ে আপনি কাজ করবেন। যেমন আমার ক্যাটাগরিটা যদি বলি, আমার মূল ক্যাটাগরি ডিজিটাল মার্কেটিং, তারপরে আমি দিচ্ছি হচ্ছে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। প্রথম ক্যাটাগরি ডিজিটাল মার্কেটিং, তারপরে সাব ক্যাটাগরি হচ্ছে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। 3 নম্বরে যে সার্ভিস, সার্ভিসের মধ্যে আমি দিচ্ছি পেইড মার্কেটিং। মানে আমি কি করি, ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, এর মধ্যে শুধু সোশ্যাল মিডিয়াতেই, আর অন্য কোথাও করি না। এর পাশাপাশি কী করছি, পেইড অ্যাড নিয়ে কাজ করি, শুধুমাত্র পেইড অ্যাড নিয়ে কাজ করি, অর্গানিক নিয়ে কাজ করি না। এইরকমভাবে আপনাকে স্পেসিফিকভাবে আপনার একেবারে ফিল্টার আউট করে স্পেসিফিক সার্ভিসটাকে এখানে সেট আপ করে নিতে হবে। তারপর এই যে পজিটিভ কিওয়ার্ড যে অপশনগুলো আছে, এই পজিটিভ কিওয়ার্ডগুলো আপনাকে দিতে হবে সেকেন্ড বা সেকেন্ডারি যে কিওয়ার্ডগুলো আপনার থাকবে। যেমন আমি আমার গিগ টাইটেল দিছি আই উইল সেট আপ, এখন উই আছে কারণ আমাদের এজেন্সি, উই উইল সেট আপ ইউর ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস ফর লিড অর সেলস। আচ্ছা, একেবারে স্পেসিফিকভাবে দিয়ে দিছি আমি কি করব, আমি করব বা আমরা করব তোমার ফেসবুক এবং ইনস্টাগ্রামের অ্যাডের সেট আপ করবো। কী জন্য করব, তুমি যদি লিড পাইতে চাও তাহলে লিডের জন্য করব, যদি তুমি সেলস পাইতে চাও তাহলে সেলের জন্য করব। একেবারে ক্লিয়ার কনসেপ্ট। তো আপনার প্রথম ইমপ্রেশন আছে গিগের, সার্চ করলে গিগের ইমেজ, তারপরে টাইটেল। তো যেহেতু প্রথম পার্টে টাইটেল, আপনাকে টাইটেল এবার দিতে হবে। ওই পজিটিভ কিওয়ার্ডে আমি কি করছি, ইনস্টাগ্রাম মার্কেটিং, ফেসবুক মার্কেটিং। মার্কেটিং কিন্তু সেকেন্ডারি কিওয়ার্ড আমার প্রথম কিওয়ার্ড কিন্তু অ্যাডস। তো আমি অ্যাডসটা যেহেতু টাইটেলে আছে, সেকেন্ডারি কিওয়ার্ডের মধ্যে আমি
সেকেন্ডারি যে পজিটিভ কিওয়ার্ডের মধ্যে সেকেন্ডারি যেই টাইটেল বা যেই সার্চ ট্যাগগুলো আছে ওইগুলো দিয়ে দিছি। আর এটা ফিগার আউট করার জন্য আপনাকে করতে হবে কি, প্রথমে নিজে বায়ার হয়ে যেতে হবে। যদি আপনি বায়ার হন, আপনি ফাইবারে ঢুকলেন, আপনি নিজেকে চিন্তা করেন যে আমি এখানে এই সার্ভিসটা কিনতে আসছি, আপনি কী দিয়ে সার্চ করবেন? আপনি ভিডিও এডিটর, আপনি ঢুকছেন ফাইবারে, আপনি ভিডিও এডিটিং সার্ভিস কিনবেন, আপনি কী লিখে সার্চ দেবেন? অবশ্যই মানে আমি ভিডিও এডিটিং রিলেটেড হ্যাঁ, এডিটিং দিয়ে সার্ভিস দেবেন। ভিডিও এডিটিং দিলে এবার অনেক হাজার হাজার গিগ চলে আসবে। স্বাভাবিক। আচ্ছা, এবার আপনি হচ্ছে যে রিলস এডিট করবেন, তাইলে রিলস এডিট করার জন্য আসছেন ফাইবারে, তাহলে কি সার্চ দিবেন? রিলস ভিডিও এডিটিং। তাইলে আপনার টাইটেলে রিলস ভিডিও নিয়ে যদি কাজ করেন তাহলে রিলস ভিডিও রাখতে হবে। আর আপনি ভিডিও নিয়ে কাজ করেন শর্ট লং, তাইলে আপনি কী করবেন? সেকেন্ডারি কিওয়ার্ডের মধ্যে রিলস ভিডিও রাখতে পারেন। এটা আপনাকে হেল্প করবে উপরে আসার জন্য। সার্ভিস পাবেন তা না, বা অর্ডার পাবেন তা না, মানে আমি একটু স্পেসিফাই করলাম এবং আমি আমার একদম ক্লায়েন্টকে বুঝাইলাম যে আমি এটাই দিচ্ছি, এবং তখন দেখা যাবে যে ফাইবারও ওই নিশেই ওই কিওয়ার্ডে আমাকে ইজিলি ইজিলি একদম শোকেজ করে দিবে, ভিজুয়ালাইজ করে দিবে সামনে, এবং পটেনশিয়াল বায়ারগুলোই আপনাকে দেখবে। দিবে। এক্স্যাক্টলি। আচ্ছা, এরপর হচ্ছে যে এইটা করার পর এটা গেল টাইটেল গেল, সেকেন্ডারি কিওয়ার্ড পর্যন্ত শেষ। এরপরে পজিটিভ কিওয়ার্ড, নেগেটিভ কিওয়ার্ড যেগুলো আছে এগুলো ইউজ করার দরকার নাই। আপনি এখানে আরেকটা অপশন একটু মিস করে গেছি, মেটাডাটা থাকে, মেটাডাটা অ্যান্ড প্ল্যাটফর্ম থাকে। যেমন আমি ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাড নিয়ে করি, তো ওই যে পজিটিভ কিওয়ার্ডের উপরে থাকে যে আমার 5টা আপনার ক্যাটাগরি বা 5টা বিজনেস নিশ, বা এটাকে কি বলে, যেমন বিজনেসেস বা কোন কোন বিজনেস নিয়ে আমার এক্সপার্টাইজ আছে, এটাকে বলে মেটাডাটা। তো মেটাডাটার মধ্যে আমি যেমন ফ্যাশন নিয়ে কাজ করতে ভালোবাসি, সার্ভিস রিলেটেড নিয়ে কাজ করতে ভালোবাসি, এবং হচ্ছে যে আপনার কী জানে বলে এটাকে, লিড জেনারেশন নিয়ে কাজ করতে ভালো লাগে। তো এরকম আমি 5টা আপ টু 5টা সেট আপ করতে পারবো। তো আমি মেটাডাটার মধ্যে 5টা বিজনেস বা 5টা আমার এক্সপার্টাইজ যেই জিনিসগুলোর উপরে, ক্যাটাগরিজের উপরে বা যেই বিজনেস নিশগুলোর উপরে, ওইটা সিলেক্ট করে দিব। এবং আপনার নিশ অনুযায়ী যদি আপনার গিগে এটা থাকে, আমার ক্ষেত্রে ছিল, অনেকের ক্ষেত্রে এই মেটাডাটা থাকবে। আবার এর পাশাপাশি প্ল্যাটফর্মের মধ্যে অনেক কিছু আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ওয়ার্ডপ্রেস। তো প্ল্যাটফর্ম। তো এবার আমারটার মধ্যে আমি শুধু কি দিছি, ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম। আপনি যদি এবার ওয়ার্ডপ্রেস হয় তাহলে ওয়ার্ডপ্রেস, শপিফাই, উইক্স, বিগ কমার্স, অনেকগুলো থাকবে। আপনি যেটা থাকবে আপনারটা আপনি চুজ করে দিবে। এটা কিন্তু ওই পজিটিভ কিওয়ার্ডের উপরে ছিল, একটু মিস করে গেছি আমরা। তো এরপরে নেগেটিভ কিওয়ার্ড দেওয়ার দরকার নাই, এটা সবার থাকবে না, যারা নতুন তাদের থাকবে না, এটা যারা শুধুমাত্র সেলার প্লাস ব্যবহার করে তাদের ক্ষেত্রে। তো এটা স্কিপ করে যে আমরা এই 4টাই ধরি, এই 4টা দেওয়ার পর সেভ করবো। তো সেকেন্ড যে পার্টটা, যখন আমি প্রথম ওভারভিউ শেষ করলাম, তারপরে থাকবে প্রাইসিং। তো প্রাইসিংয়ের মধ্যে অনেক অপশন থাকবে। প্রাইসিংয়ের এখানে সার্ভিসের প্যাকেজ থাকবে, আপনি চাইলে 3টা প্যাকেজ অফার করতে পারেন, অথবা যদি আপনি এক প্যাকেজের কাজ করেন এক প্যাকেজে দিবেন। আমি রিকমেন্ড করবো 3 প্যাকেজ অফার করার জন্য। তো এখানে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়ার 3টা প্যাকেজ থাকবে। প্যাকেজগুলোর নাম দিবেন এবং প্যাকেজগুলোর ডেসক্রিপশনের মধ্যে আপনি কী কী সার্ভিস এই প্যাকেজে রাখবেন এটা মেনশন করে দিবেন। 3টার ক্ষেত্রে সেটা স্ট্যান্ডার্ড, বেসিক এবং প্রিমিয়ামের ক্ষেত্রে আলাদা আলাদা করবে। তার নিচে আবার এক্সট্রা কিছু সার্ভিসেস আছে, আপনি যদি এক্সট্রা সার্ভিসেস দিতে চান ওখানে টিক মার্ক করবেন, প্রাইস দিবেন, ডেট দিবেন, এই তো এগুলো দিয়ে প্রাইসিংটা শেষ করবেন। শেষ করার পর হচ্ছে যে ডেসক্রিপশন আসবে, আর ডেসক্রিপশন এবং FAQ যেটা আর কি। তো ডেসক্রিপশনের মধ্যে আপনি একেবারে আপনার প্রোফাইল, মানে ফুল সার্ভিসটা, এখানে 1204 একটা লিমিট থাকবে। এর মধ্যে আপনি আপনার মতো করে আপনার সার্ভিসটা, আপনার ইন্ট্রোডাকশন দিতে পারেন প্রথমে, অথবা প্রথমে একটা কোল্ড ওয়েলকাম মেসেজ রাখতে পারেন। এরপরে সার্ভিসে আপনি কী কী এক্সপার্ট এটা মেনশন করতে পারেন, আপনি কী কী পারবেন এটা মেনশন করে একটা সিটিয়ে দিয়ে ডেসক্রিপশনটা শেষ করে দিবেন। তারপর হচ্ছে যে আপনি কিছু কমন কোশ্চেন, যেগুলো মনে করেন যে আপনার সার্ভিস সম্পর্কে বায়ার করতেই পারে বা করবেই, এসব কমন কিছু কোশ্চেন আছে, মিনিমাম 3টা ফাইবার রিকমেন্ড করে, এটা কিন্তু রিসেন্ট আপডেট। মিনিমাম 3টা কোশ্চেন অ্যাড করা উচিত, মিনিমাম 3টা কোশ্চেন অ্যাড করতে হবে। এছাড়া মনে হয় অ্যাপ্রুভাল দেয় কিনা সন্দেহ, আমি যেহেতু নতুন প্রোফাইল সেট করে নিই, তাহলে নতুন গিগ দিই না, তাহলে এটা বলতে পারবো না। তবে রিসেন্ট আপডেটে 3টা মিনিমাম দেওয়া উচিত। তো এইটা দেওয়ার পর আপনি এটা সেভ করেন। সেভ করার পরে আসবে গিগ গ্যালারি। গিগ গ্যালারির মধ্যে আপনি দিতে পারবেন 3টা ইমেজ, একটা ভিডিও, 2টা PDF ফাইল। আপনি আপনার মতো করে সেট করে নেবেন। ইমেজ সম্পর্কে তো আগেই বললাম কি করতে হবে। আপনি চাইলে, আপনি যদি ক্যামেরাতে কথা বলতে ভালো পারেন, যেমন আমার মতো আর কি, ক্যামেরাতে যদি ভালো কথা বলতে পারেন, আপনি চাইলে আপনার সার্ভিসের ডিটেলস নিয়ে একটা ভিডিও বানিয়ে দিয়ে দিতে পারেন গিগে। ভিডিওটার কোয়ালিটি এখানে একটু হাই রেজলিউশন থাকতে হবে এবং এটার লেন্থ হচ্ছে 60 সেকেন্ড।
60 সেকেন্ডের মধ্যে আপনি আপনার সার্ভিস 75 সেকেন্ড এর মধ্যে আপনি আপনার সার্ভিসের ডিটেলস নিয়ে একটা ভিডিও রেকর্ড করে এটা আপলোড করে দিতে পারেন। আর ইমেজ দিতে হবে 3টা। এর মধ্যে আপনি চাইলে আপনার যে সার্ভিস আছে এটার রেজাল্ট বা এটার হাইলাইটিং এটার পোর্টফোলিও অ্যাড করতে পারেন আপনি আপনার মতো করে যেটা ভালো মনে করেন। তারপরে হচ্ছে যে পিডিএফ ফাইল, ওখানে আপনি চাইলে আপনার এক্সপিরিয়েন্সের কিছু থাকলে যদি হাইলাইট করতে পারেন, যেমন আমি আমার সার্টিফিকেট হাইলাইট করে দিছি। এই হচ্ছে এটা। এরপরে হচ্ছে যে রিকোয়ারমেন্ট থাকবে, আপনি রিকোয়ারমেন্টের মধ্যে বাইরের কাছ থেকে কোন কোন জিনিসটা প্রয়োজন কাজটা শুরু করতে। যেমন আমার তার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস লাগবে, তার ওয়েবসাইটের মাঝে মাঝে প্রয়োজন হতে পারে পিক্সেল সেট আপে, তো ওয়েবসাইটের অ্যাক্সেস মেনশন করা আছে, যেটা যেটা লাগবে এটা মেনশন করে দিবেন, তারপরে সেভ সাবমিট দিয়ে দিবেন। এই তো গিগ সেট আপ হয়ে গেল। ওকে, এবং এটাই হচ্ছে প্রফেশনাল ওয়ে। আচ্ছা, এখন এইটার ক্ষেত্রে আসলে টু বি অনেস্ট আমাদেরকে মানে প্রেসাইসলি এভরিথিং ডিপলি অ্যানালাইজ করে লিখতে হবে, বুঝতে হবে, কিওয়ার্ডগুলোকে অ্যানালাইজ করতে হবে। এখন ধরেন উনি মেটা নিয়ে কাজ করছে, তার মানে আপনি যে মেটা নিয়ে কিওয়ার্ড লিমিটেড করুন, আপনি ধরেন সাপোজ আপনি হচ্ছে একজন শপিফাই নিয়ে কাজ করছেন, সো আপনি শপিফাই রিলেটেড একটু রিসার্চ করে দেখবেন, দেন হয়তো আপনি পুরোটা জিনিসকে কমপ্লিট করতে পারবেন। ইভেন ইট উইল টেক টাইম, মেবি ভালো সময় লাগবে একটা গিগ বানাইতে। ভাই আপনি আপনার জিনিসটার উপরে যত বেশি হাইলাইট যত বেশি রিসার্চ করবেন, যত বেশি সময় দিবেন, আপনি তত ভালো রিপোর্ট পাবেন। ওকে, অ্যান্ড এটা আপনার কীভাবে প্রপারলি করবেন সেটার সলিউশনটা আমরা একটু পরে দেবো, একটা ভিডিওর শেষে দেবো। ওকে, এখন না এজ অ্যান এক্সাম্পল আমার গিগ সেট আপ ডান, আমার প্রাইসিং সেট আপ করা ডান, এবং আমি প্রপারলি আমি চেষ্টা করবো যদি আমার জায়গাতে হয় আমি অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করবো, কারণ ভিডিওটা একটু প্রফেশনাল। ইমেজ দিয়ে একটা পার্সনকে জাজ করা যায় না, ভিডিও দিয়ে আমার মনে হয় পার্সোনালি আমি যদি কাউকে হায়ার করি আমি ভিডিওটা দেখে হায়ার করবো। আচ্ছা, একটু যদি বলি, ফাইবার বলে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ টিপস। ফাইবার বলে ইমেজের তুলনায় 40% চান্সেস বেড়ে যায় ভিডিওতে। ইমেজের তুলনায় 40% চান্সেস বেড়ে যায় বায়ারের অ্যাটেনশন নেওয়া ভিডিওর ক্ষেত্রে। এটা ফাইবার বলে, আমি না। হ্যাঁ, আমি তো বললাম মাত্র যে আমি যদি জায়গায় থাকতাম ওই জায়গায় তো অবশ্যই, কারণ আমি হচ্ছে অ্যাজ এ বায়ার, আমি যদি আমার যার সাথে আমি কাজ করবো তাকে আমি নাই দেখি, আমি একটা ব্যানার দেখে আসলে কীভাবে জাজ করবো। সো অবশ্যই ভিডিওটা বানানোর চেষ্টা করবেন, আর ভিডিও এখন বানানো খুবই সহজ, সবার হাতে হাতে দামি দামি ফোন। সো ইটস নট দ্যাট কমপ্লিকেটেড এনিমোর, যেটা আজ থেকে 10 বছর আগে ছিল। ওকে, এখন সাপোজ আমাদের গিগ র্যাঙ্ক হয় নাই, আমরা গিগ বানাইছি। এখন আপনি আবার এটা একটু আগে বললেন যে গিগ আসলে আমরা মনিটর করতে পারবো যে আমার গিগটা আসলে কোথায় কোন জায়গাতে প্লেস হচ্ছে, রাইট? হ্যাঁ, আপনি ওই গিগের ব্রেকডাউনে যখন যাবেন, মাই বিজনেসে গেলে ওখানে গিগের অপশন আছে, ওখানে গেলে ব্রেকডাউন দেখতে পারবেন ডে বাই ডে, উইক বাই উইক, আপনি যতদিন চান এটা ওখানে দেখবেন। কোনো কারণে যদি আমার এরকম হয় যে না আমার গিগটা আসলে খুবই বাজে একটা জায়গায় আছে, আমি কি গিগটাকে রিএডিট করতে পারবো? 100% আপনি চাইলে পরের দিনই করতে পারবেন, কিন্তু না, এটা আমি রিকমেন্ড করি না, ফাইবারও রিকমেন্ড করে না। ফাইবার অলওয়েজ বলে 4 সপ্তাহ ওয়েট করার জন্য। 4 সপ্তাহ ফাইবার সিস্টেমে এটা উলটপালট করার জন্য আপনাকে সুযোগ দিতে হবে। তো যেমন আমি লেভেল 1 ছিলাম, সরি নিউ সেলার, লেভেল 1-এ গেছে, আমার কম্পিটিটর লেভেল 1-এর লোক। তো ওখানে গিয়ে আমাকে 2-1 মাস ওয়েট করতে হবে। তো আমি যদি ওখানে গিয়ে বলি আয় হায় রে কেন যে লেভেল 1 হলাম। আমি যখন টপ রেটেড হয়েছি প্রথম তো 1-1.5 মাস খুব রানিং কাস্টমার ছাড়া অর্ডার পাইতে কষ্ট হয়ে গেছে, কারণ আমার কম্পিটিটর যারা ছিল তারা সব অলরেডি টপ রেটেড অনেক আগে থেকে বা আগে থেকে। এখন প্রো হয়েছি, প্রোতে তো আরও ঝামেলায়। আমি গত 1 মাসে যে রেভিনিউ জেনারেট করছি এটা দেখলে আমার রাগ হয়, কারণ এখন আমি হচ্ছি প্রোতে চলে গেছি। আমার গিগের যে ভিডিও ছিল, যে ইমেজ ছিল, যে প্রোফাইল পিকচার ছিল, সব কিছুতে পরিবর্তন আনতে হইতেছে, কারণ আমি প্রো। ক্লায়েন্ট যখন প্রো দেখতেছে সে আমার কাছে প্রো সার্ভিস আশা করতেছে। আমার কোয়ালিটি যদি ওই যে লেভেল 1-এর যে সেলারের প্রোফাইল ওইটা থাকে, তাহলে প্রোতে এসে বলবে ধর এ তো বেসিক যে জায়গায় আছে ওটা প্রো দিছে কেন ফাইবার। এক্স্যাক্টলি। তার মানে আমাদেরকে একটু সময় নিতে হবে, সময়টা নেওয়ার পর আমরা মানে কাইন্ড অফ একটু ধৈর্য ধরে দেখতে হবে আমাদের আসলে প্রোফাইলটা, আমাদের গিগটা আসলে র্যাঙ্ক হচ্ছে কিনা। ওকে, সো নাও এজ অ্যান এক্সাম্পল আমার গিগটা র্যাঙ্ক হয়েছে, বা আমাকে ওই যে বললো যে সুযোগ দিবে কিছু, আমাকে সুযোগ দিয়েছে যে আমি এই 2-1টা মেসেজ আমি পাচ্ছি। ওকে, সো নাও লেটস গো টু ক্লায়েন্ট কনভার্সন। ওকে, আমরা এখন ক্লায়েন্টকে কনভার্ট করব। তো কনভার্ট করার ক্ষেত্রে আমি বেশি সময় নেব না, আপনি অলমোস্ট উনি সকল টিপসই বলে দিছে। তো যদি কোনো টিপস স্কিপ হয়ে যায় যে আসলে একটা ক্লায়েন্টকে আমি কীভাবে কনভার্ট করবো বা কনভিন্স করবো, কারণ ধরুন এজ এন এক্সাম্পল আমার কাছে কেউ আসে বললো যে আমি হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের কাজ চাচ্ছি যেটার মধ্যে এটা থাকবে। ওকে, এখন আমি আবার এখানে আরেকটা সমস্যা কিন্তু চলে আসে যে বাংলাদেশের মানুষ কিন্তু ইংরেজিতে খুবই একটু দুর্বল। তো সবার কথা বিবেচনা করে আমি মনে করতেছি যে আসলে এখানে মোস্ট অফ দ্য ভিউয়ারই আপনারা ফ্লুয়েন্ট ইংলিশ পারেন না।
তো সবার কথা মাথায় রেখে এই বাঙালি জাতির জন্য আপনি কিভাবে টিপস দিবেন যে যাতে করে তারা একটা ক্লায়েন্টকে কনভার্ট করতে পারে? আচ্ছা, এই আপনার কথার সাথে আমি সম্পূর্ণ একমত। ম্যাক্সিমাম বিওয়ারই ইংলিশে ফ্লুয়েন্ট না, আমিও না। তো এখনও এমন হয় যে কিছু কিছু ওয়ার্ড মাঝে মাঝে চলে আসে, যেটা একেবারে মানে নতুন নতুন পাওয়া, যেমন ওভারহোলমেন্ট। কয়েকদিন আগে একটা ক্লায়েন্ট আমার একটা মেসেজ করে, আমি এই শব্দটার সাথে পরিচিত না। তো বাংলাদেশে ভাই গুগল ট্রান্সলেটর অ্যাভেলেবেল আছে, আমি ট্রান্সলেট করে নেন না, সমস্যা নেই। আচ্ছা, এবার ক্লায়েন্ট কমিউনিকেশনের ক্ষেত্রে আমি যেটা গুরুত্বপূর্ণ টিপস দিব, যারা একটু বিগ বাজেটের ক্লায়েন্ট বা যাদের একটু সার্ভিসটা এক্সট্রা প্রয়োজন, আপনাকে তাদের ক্ষেত্রে আমি অফার করবো জুম মিটিং করার জন্য। কারণ আমি দেখছি জুম মিটিংয়ে যতগুলো ক্লায়েন্ট আসছে তার মধ্যে আমার 90% কনভার্ট হয়েছে। যারা আমার সাথে জুমে আসছে তারা 90% আমার সেল আমার ক্লায়েন্ট হয়েছে। তো এখানে জুমে জিনিসটা হয় কি, আপনি ক্লায়েন্টকে স্ক্রিন শেয়ার করে অথবা তার স্ক্রিন শেয়ার করায়, আপনি নিজের স্ক্রিন শেয়ার করেন অথবা তাকে তার স্ক্রিন শেয়ার করতে পারেন, একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে তার নিডটা আপনি জানতে পারবেন, আপনি কনসেপ্টটা বুঝে যাবেন ইজিলি। আচ্ছা, এক্ষেত্রে ইংলিশের যে জড়তা, ভাই বিশ্বাস করেন যারা ইংলিশে কথা বলে তারা আপনার এই যে বাংলাদেশে আমরা ছোট থেকে শিখছি না গ্রামার গ্রামার গ্রামার, ছাইপাশ বাদ দেন, এক সাইডে রেখে দেন, আপনি নর্মাল ইংলিশ ওয়ার্ডগুলো সম্পর্কে জানেন তো আপনি ওটা দিয়ে চালাই নিতে পারবেন। লাইক আই উইল ডু ইউর ওয়ার্ক, ওকে, সামথিং এবার এই টাইপের কথা। এই টাইপের কথা। আচ্ছা, এবার বলি, এই যে ভিডিওতে আমি এখন হাসি মুখে কত ফ্লুয়েন্টভাবে কথা বলতেছি, যখন আজ থেকে 7 মাস 8 মাস আগে আমি আমার এজেন্সির জন্য কন্টেন্ট ক্রিয়েট করতে গেছি, এই ভিডিও করতে একটা শ্যুট করতে আমার 10 থেকে 15 বার রিটেক নিতে হয়েছে। কারণ আমি এটার সাথে তখন অভ্যস্ত ছিলাম না। এখন ক্যামেরা দেখতে দেখতে আমার কাছে মনে হচ্ছে যে এটা নর্মাল জিনিস, আমি এটাতে অভ্যস্ত, আমি এটা করতে পারতেছি। সেমভাবে যখন আমি প্রথম দিকে ভাইয়ের সাথে কমিউনিকেশন করতাম, আমি অনেস্টলি বলি, প্রথম মিটিং করার সময় আমি আমার এক ছোটো ভাইকে ধার বা ওকে ভাড়া করে নিয়ে গেছি, একটু তুমি আমার সাথে আসো মিটিংটাতে, একটু বুঝো ক্লায়েন্ট কী বলে, আমি তো ভয় পাচ্ছি। বিশ্বাস করেন একটা মিটিংয়ের পর থেকে আমি বুঝছি যে এটা ইজি ব্যাপার, আপনিও করতে পারবেন। সো ঘাবড়ানোর কিছু নাই, প্রো ইংলিশ জানতে হবে না, আপনি ইজিলি পারবেন। আপনি যদি একবার বলা শুরু করেন, যখন 2 3 5টা মিটিং করে ফেলবেন, তখন দেখবেন যে বাইরের সাথে কমিউনিকেশন করা বা জুম মিটিং করা খুব সহজ একটা বিষয়, যেটা আপনি ইজি করতে পারতেছেন। তবে হ্যাঁ, প্রথম 5-10টা মিটিংয়ে আপনার প্রচণ্ড হেজিটেশন ফিল হবে। আপনি আমি এমন হয়েছে যে ওয়ার্ড খুঁজে পাচ্ছিলাম না, কি বলবো। এখন একেবারে ইজি হয়ে গেছে, এখন যেমন বাংলায় কথা বলতে পারতেছি, বাইরের সাথে ইংলিশও আমার কমিউনিকেশনটা সেম হয়। হয়তো গ্রামাটিক্যাল যে প্রসেসটা বাংলাদেশে আছে আমরা সেটা ফলো করি না, এতটুকুই ডিফারেন্স, আর কিছু না। ওকে, তার মানে আসলে যারা ভয় পাচ্ছিল তাদের জন্য জিনিসটা একটু ইজি করে দিল কাউসার ভাই, যে আসলে ইটস নট গোয়িং টু বি দ্যাট মাচ কমপ্লিকেটেড, আপনারা সহজেই জিনিসটাকে হ্যান্ডেল করতে পারবেন। আর এখানে একটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, আমরা তো একদম অপ্রস্তুত অবস্থায় রাস্তায় মানে মাঠে নামতেছি না, আমরা তো একটু প্রস্তুতি নিয়েই নামতেছি। সো আমরা দু একবার নিজেরা ট্রাই করে আয়নার সামনে কথা বলে হয়ে যাবে। এমন না যে আমি এখন হুট করে ঘুম থেকে উঠেই বাইরের সাথে কথা বলতেছি। অবভিয়াসলি আমরা তো বিহাইন্ড দ্য সিনে প্র্যাকটিস করবোই। বিশ্বাস করেন আপনি পারবেন, একবার সাহস করে শুরু করেন। আমি পারছি। আমি ইংলিশে খুব ভয় পাইতাম, আমি ইংলিশ পড়তে জানতাম, বুঝতাম, বলতে ভয় পাইতাম, ওইটা এখন আর লাগে না, এটা আপনিও পারবেন। এটাই জাস্ট আমাদের ওই যে একটা, আমি ইয়ার ইসলাম একটু ছোট্ট করে বলি, সেটা হচ্ছে যে আমি যখন আমার জার্নিটা শুরু করি, তখন আমার এখন একটা মনে আছে, আমি একটা ছবি দেখছিলাম, ছবিটা কীরকম ছিল যে একটা পার্সন একটা সিঁড়ি দিয়ে উঠতেছে, সিঁড়িটা হচ্ছে একদম এটা আকাশ ছুঁচ্ছে সিঁড়িটা। তো সিঁড়িটার ক্ষেত্রে প্রথম যে সিঁড়িটা, সেই সিঁড়িটা আসলে সবচেয়ে বড়, মানে সবচেয়ে বৃহৎ সিঁড়ি, দেন আস্তে আস্তে সিঁড়িগুলোর সাইজটা ছোট হচ্ছে। তার মানে প্রথম যে স্টেপটা, ওই স্টেপটা সবচেয়ে কঠিন, নেওয়াটা সবচেয়ে কঠিন, ওইটা নিতে হলে অনেক বেশি উইল পাওয়ার লাগে। দেন ওভার দ্য পিরিয়ড সিঁড়িগুলোর সাইজ ছোট হয় এবং এটা আমরা খুব সহজে পার করতে পারি। তো ফার্স্ট স্টেপ ইজ দ্য বিগেস্ট স্টেপ। তো প্রথম স্টেপটা নিয়ে ফেললে দেন বাকি প্রসেসগুলো আসলে একেবারে সহজ হয়ে যায়। ওকে, তো নাও এখন ক্লায়েন্ট আমি কমিউনিকেশন করলাম, তাকে আমি কনভার্টও করলাম। অ্যান্ড এক্ষেত্রে আমি যদি বলি যে আপনার ক্লায়েন্টটা যখন আমি কাজ করতেছি, অবশ্যই আমি কাজ পেরিয়ে যেহেতু নামলাম মার্কেটে, আমি ওয়ার্ডপ্রেস সার্ভিস দিয়েছি, ধরুন আমার ওয়েবসাইটে বানানো শেষ। এখন আমি যখন এটা তাকে সাবমিট করব, তো সাবমিট করার আগে আমার আসলে কি কি ফ্যাক্টর মাথায় রাখা উচিত, এবং আসলে আমি
তাকে সাবমিট করার আগে নিজেকে কিভাবে আসলে প্রস্তুত করবো যেন আমি এখন সাবমিট করতে পারি? আচ্ছা, আপনার কাছে যদি মনে হয় যে আপনি যে প্রজেক্টটাই নিছেন বা যেই বায়ের সাথে যে কমিটমেন্টটা ছিল আপনি সেটা ফুলফিল করছেন। সো তো আমি আপনাকে যেটা সাজেস্ট করব, ফুলফিল করার পর তাকে একটু জানান যে আমি তোমার এই জিনিসটা ফুলফিল করছি। করার পর আপনি প্রয়োজন হলে ডেমো দেওয়ার অপশন থাকলে আপনি একটা ডেমো দেন। দিয়ে বলেন যে তুমি একটু চেক দাও, যদি কোনো কারেকশন থাকে তাহলে আমাকে বলো, আমি ইনস্ট্যান্ট আসছি, আমি তোমাকে কারেকশন করে দিব। তো উনি ওনার মতো চেক করবে, যদি কোনো কারেকশন দেয় কারেকশন করে নেবেন। আবার আগে যেটা বললাম রিভিশনেও যদি বাই চান্স দিয়ে দেয়, রিভিশন হচ্ছে ডেলিভারির পর, তো কারেকশন করে আপনি ওকে বলবেন যে, জিজ্ঞেস করে আগে একটু শিওর হয়ে নেবেন যে ইজ দ্যাট ওকে, মে আই ডেলিভার নাও দ্য অর্ডার। তার পারমিশন নিয়ে আপনি আপনার মতো করে ডেলিভারিটা করে দিবেন। ডেলিভারি করার সময় আপনার যে ফাইল দেওয়া দরকার সেটা তো অ্যাটাচ করে নিতে হবে। ডেলিভারির জন্য একটা প্রম্পট লিখতে হবে। আপনি আপনার মতো করে আপনার কাজ সম্পর্কে বলবেন যে আমি এই কাজ করা হয়েছিল, আমি এই কাজ করে দিছি, এটা হচ্ছে আমার ডেলিভারিয়েবল ফাইলটা। আপনাকে একটা ফাইল দিতেই হবে, আপনি যেই কাজই করেন। আপনি যদি কোনো ডেলিভারেবল ফাইল না থাকে আপনি স্ক্রিনশট নিয়ে দিয়ে দেন, সমস্যা নেই, একটা ফাইল অ্যাড করতে হবে। তো এটা ডেলিভারি করে দিবেন। এবার ডেলিভারি করার পর ওই তো আগে বললামই যে রিভিউ চাইতে পারেন, কীভাবে যাবেন ওইটাও জিজ্ঞেস করতে পারেন। আর এরপরে হচ্ছে যে ডেলিভারি করার পর আমি আপনাকে একটা জিনিস রিকমেন্ড করব, ক্লায়েন্টের সাথে সম্পর্ক ভালো রাখার জন্য ফলো আপ মেসেজ। আপনি চাইলে 3 দিন পরে, চাইলে 1 সপ্তাহ পরে একটা ফলো আপ মেসেজ দিতে পারেন যে আমি তোমার সাথে এই কাজটা করছিলাম, তো তোমার আমার এই ডেলিভারিটা বা আমার এই সার্ভিসটা তোমার সাথে শেষ হয়েছে, এইটাতে তোমার কোনো কারেকশন কিছু প্রয়োজন আছে কিনা, থাকলে আমাকে জানাও, আমি তোমাকে করে দিব ফ্রি উইদাউট এনি চার্জ। অথবা এর পাশাপাশি যদি আপনার অন্য সার্ভিস থাকে আপনি তাকে অফার করতে পারেন যে আমি তো তোমার এই সার্ভিসটা দিয়েছি, তোমাকে এই সার্ভিসটা অলরেডি দিয়েছি, এর পাশাপাশি আমি এই সার্ভিসগুলো দিই, যদি তোমার কখনো লাগে প্রয়োজন হয় তাহলে আমাকে জানাবা। তো এইটা কাইন্ড অফ হচ্ছে যে মানে আমরা তো একটা ক্লায়েন্ট পেয়েছি, আসলে কাইন্ড অফ কিরকম যে আমরা হচ্ছে আকাশের চারটা পেয়েছি, এখন তাকে তো ধরে রাখতে হবে, তাকে তো ছেড়ে দেওয়া যাবে না। সো ইটস কাইন্ড অফ যে ক্লায়েন্টকে লং টার্মে ধরে রাখার জন্য আমাকে সবসময় তাকে ফলো আপ করতে হবে। যদি আপনার এরকম সার্ভিস হয়, যেমন ওই যে বললাম ভিডিও এডিটিং, যদি কন্টেন্ট ক্রিয়েটরের একজন ইনফ্লুয়েন্সারের এডিটর আপনি সামাও হয়ে গেছেন, তার তো প্রতি মাসে লাগবে, তো তার সাথে মাঝে মাঝে হাই হ্যালো কমিউনিকেশন ফলো আপ রাখতে হবে। আর বাইরের সাথে সবসময় একটা জিনিস মাথায় রেখে কথা বলতে হবে আমাদের, তাকে রেসপেক্ট দিতে হবে, তার সাথে অনেস্ট থাকতে হবে, কমিটমেন্ট রাখতে হবে। এই 3টা জিনিস রাখতে হবে যাতে সে আমাদের মধ্যে কোনো ল্যাকিংস খুঁজে না পায় এবং আমার উপর স্যাটিসফাইড থাকে। সে যদি আমার উপর স্যাটিসফাইড থাকে, আমি যদি প্রাইস বেশিও নেই অন্যদের তুলনায়, সে আমার কাছেই আসবে। এবং এখানে আমি একটা জিনিস বলি, উনি একটা কথা বললো যে যদি রিপিটেড হয়, আমার মতে কি কাছে আমি একটু এখানে ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে আমার মতে প্রত্যেকটা সেক্টরে, ইভেন ধরুন এজ এন এক্সাম্পল আমাদের যে সেক্টরটা ওয়েব ডিজাইন, আপনার মনে হতে পারে যে আমার সেক্টরে তো একবার মাস ওয়েবসাইট বানানো চলে যাওয়ার কথা, তার তো আর রিপিটেড আসার কথা না, বাট এটা তো রিপিটেড আসে কেন? কারণ হয়তো সে ওয়েবসাইটটা বানানোর পর ওয়েবসাইটটা মেনটেনেন্সের লোক লাগবে, অর্ডারগুলো ম্যানেজ করার লোক লাগবে, তার ওয়েবসাইটের প্রোডাক্ট লিস্ট করারও লোক লাগবে। তো পৃথিবীতে এমন কোনো কাজ নাই যেটার কোনো রিকারিং বেসিসে আর কাজ আসে না। সবগুলো সেক্টরে, এইচ অ্যান্ড এভরি সেক্টরেই আপনাকে রিপিটেডলি খুঁজবে, কারণ যে কাজটা করাইছে তার একটা কোম্পানি আছে, বিজনেস আছে বা কিছু না কিছু আছে, সেখানে তার প্রতিদিনই কাজ করতেই হচ্ছে। তো উনি যেটা বললো এটা প্রতিটা সেক্টরে, আপনি ধরেন হচ্ছে অ্যাজ এন এক্সাম্পল আপনি ছোট্ট থেকে ছোট্ট সেক্টরে কাজ করেন, ইভেন আফটার দ্যাট সেখান থেকে রিপিটেডলি আপনার কাজ পাওয়ার একটা পসিবিলিটি আছে যদি আপনি ফলো আপ রাখেন, ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনটা ভালোভাবে করে থাকেন, তাকে স্যাটিসফাইড করে থাকেন। আমি বললাম না যে আমার যেটা প্রথম ক্লায়েন্ট, তারও একটা হিস্ট্রি আছে, তার ফাইবার অ্যাকাউন্ট বায়ার হওয়ার পরও তার অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গেছে। ডিজেবল হওয়ার পর ও নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে যখন তার আমার সার্ভিসের রিলেটেড সার্ভিসের প্রয়োজন হয়েছে, ও খুঁজে আমাকে আবার বের করছে, নতুন আইডি থেকে মেসেজ দিছে যে আমি ডেভিড, তোমার সাথে ওই হিস্ট্রি বললো যে এই কাজ করছি, আমি ডেভিড, আমার অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে গেছে, নতুন অ্যাকাউন্টে আমি তোমার এতদিন খুঁজে পাচ্ছিলাম না, এখন খুঁজে বের করছি, আমার তো আবার সার্ভিস লাগবে। মানে তার মানে হচ্ছে যে ক্লায়েন্টকে যদি আমরা স্যাটিসফাই করতে পারি, আসলে দিন শেষে তারা খুঁজে বের করবে। এবং এটা আমার সাথে রিলেট করতে পারে আমি, সেটা হচ্ছে কীরকম যে ধরেন আমি আমার প্রতিষ্ঠান যখন কোনো লোক নিচ্ছি, সে যখন আমাকে ভালো সার্ভিস দিচ্ছে, ফ্রিল্যান্সারই হোক, আমাদের ভিডিওর কাজগুলো কিন্তু দেখা যাচ্ছে আমরা ফ্রিল্যান্সার দিয়ে করাচ্ছি। এখন আপনার কি মনে হয় যে আমি যখন কোনো ফ্রিল্যান্সারকে দিয়ে একটা কাজ করে স্যাটিসফাইড হচ্ছে, আমি কি তারপর খুঁজতে যাবো যে নতুন কোনো ফ্রিল্যান্সারকে আমি পাই কিনা? কারণ আমি একবার তাকে বুঝাইছি, তাকে আমি সব কিছু দেখাইছি এবং সে প্রপারলি সেটার আউটকামটা নিয়ে আসতে পারছে, অবভিয়াসলি তাকে আমি আরও 500 টাকা 1000 টাকা বাড়ায় হইলেও তাকে আমি বলবো যে তুমি কাজটা কইরা দাও। সো দিন শেষে যারা আমরা সার্ভিস নিচ্ছি তারা সবসময়ই চাই যে একজনের সাথেই কানেক্টেড থাকার, কারণ
তাকে আমি অলরেডি সব কিছু বুঝাইছি। আমার কিন্তু একটা হ্যাসেল যে আমি নতুন কাউকে খুঁজে নিয়ে তাকে আমি আবার সব কিছু বুঝাবো, দেখাবো, তারপর সেটা আউটকাম দিবে। এটা ভালো হবে কি খারাপ হবে সেটা কিন্তু আমি জানি না। এটা এমপ্লয়ির ক্ষেত্রেও, ফ্রিল্যান্সারের ক্ষেত্রেও। তো ফাইবারের ক্ষেত্রেও সেমই, যে আপনি যদি একটা ভালো সার্ভিস দেন, অবভিয়াসলি সে আপনার থেকেই আবার সার্ভিস নেবে, ফাইবারে হোক, আপওয়ার্কে হোক, যেখান থেকেই হোক না কেন। সো ভাইয়া যেটা বলছে আই টোটালি এগ্রি, এবং এই প্রসেসটাই কিন্তু মেনলি আপনাকে লং টাইমে ক্লায়েন্ট পাওয়ার জন্য অনেকটা সাহায্য করবে। ওকে, তো এখন আমাদের ক্লায়েন্ট আমরা মোটামুটি কনভিন্সও করলাম, তাকে আমি কাজ দিলাম, আমি কাজটা তাকে ডেলিভার করলাম। ওকে, এখন আপনি রিভিউর ক্ষেত্রে একটু ছোট্ট করে বলতেছিলেন যে রিভিউ নেওয়ার চেষ্টা করবে। এখন অনেকে আবার দেখা যাচ্ছে হেজিটেট করবে রিভিউ নেওয়ার ক্ষেত্রে, রিভিউ কীভাবে নিব। বাট আপনার ক্ষেত্রে আহ, মানে কোন টেকটিক্সটা অ্যাপ্লাই করলে আপনার মনে হয় যে না, আমি আসলে সবার থেকেই একটা সুন্দর রিভিউ পাওয়ার পসিবিলিটি আছে? আচ্ছা, এখানে আপনি আপনার মতো করে বলতে পারেন। তা আমার ভাষা আমি একটু বাংলায় বলে দেই। আপনি চাইলে এটাকে আপনার মতো করে যেভাবে ইচ্ছে ইংলিশে সাজিয়ে নিন। সেটা হচ্ছে যে আপনাকে চিন্তা করতে হবে যে এইটা যেহেতু আমি ক্লায়েন্টকে ডেলিভারি করে দিছি, আপনি দেওয়ার সময় বলবেন যে, "দেখো তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি তোমার কাজটা করে দিছি। একটু চেক দিয়ে এটা তো অ্যাপ্রুভাল নিবেন।" এটা জিজ্ঞেস করেই তাকে ডেলিভারি করছেন। এবার তাকে বলবেন যে, "তুমি যদি আমার কাজে স্যাটিসফাইড হয়ে থাকো বা আমার কাজ যদি তোমার রিকোয়ারমেন্ট ফুলফিল করে থাকে, তুমি যদি কিছু মনে না করো অথবা তোমার যদি সময় হয়, তুমি চাইলে আমার কাজের সম্পর্কে একটা ফিডব্যাক, ছোট্ট ফিডব্যাক শেয়ার করে যেতে পারো এবং এইটা তোমার অনেস্ট ফিডব্যাকটা শেয়ার করারই রিকোয়েস্ট থাকলো বা অনুরোধ করছি, তোমার অনেস্ট ফিডব্যাকটা শেয়ার করবা। এইটা আমার ফিউচার কাজের ক্ষেত্রে বা আমার ইন্সপিরেশনের ক্ষেত্রে বা আমাকে আরও বেশি Motivate করবে। মোটিভেট করার জন্য, আরও ভালো কাজ করার জন্য উদ্বুদ্ধ করবে।" সিম্পল। এবং আপনার মতে কি মানে আসলে ক্লায়েন্টরা সবাই রেটিং দেয় বললে? না, না সবাই দেয় না। সবাই দেওয়ার অনেকে হয়তো যে হচ্ছে যে মনেও থাকে না। অনেকের সময় কম। যেমন আমার ৪২৮ টা কাজের মধ্যে আপনার রিভিউ আসছে হচ্ছে যে ৩৩৪ টা। বাকি ১০০ জনের মতো দেয় নাই। তো এটা তো কিছু করে না। আমার ৭৮% এর মতো না যেন ৮২% এর মতো রিভিউ আছে। তাও তো মানে ভালো, অ্যাটলিস্ট হুম। তো আছে, ভালো আছে। যদি আমি না বলতাম তাহলে তো পেতাম না। হ্যাঁ। এখন অনেকে এমনিতে দিয়ে যায়, বলতে হয় না। অনেকেই প্রসেস জানে যারা পুরাতন। যাই হোক, এটা আপনার মতো করে আপনাকে করতে হবে, আপনার মতো করে আপনাকে দিতে হবে। এই ওকে, হচ্ছে। এখন যদি হচ্ছে আমি আহ, পুরোটা প্রসেসকে সামারি করি, আসলে স্টেপগুলো বেশি না, এখানে সবগুলা স্টেপই হচ্ছে আমাকে প্রিসাইসলি সব কিছু মানে জেনে বুঝে দেন আমাকে করতে হবে, তাহলে হয়তো আমি করতে পারবো। এখন যদি হচ্ছে আমি আপনাকে টোটাল মানে আমরা এতক্ষণ যে বিষয়টা নিয়ে কথা বললাম যে ফাইবার আসলে সফলতা পাওয়ার যেই স্টেপগুলো, এবং আমি মোটামুটি নিজেও এখন কাইন্ড অফ কনফিডেন্ট যে আসলে যদি আমি স্টেপগুলো ফলো করি আমি একটা সফলতা পাওয়ার পসিবিলিটি আছে। বাট তাও যদি আমি একটু, আপনি যদি জাস্ট সারমর্ম বলেন, একটা সারমর্ম দেন যে এই একটা জিনিস মাথায় রাখো, দেন ফাইবারের সফলতা নিশ্চিত। আচ্ছা, সারমর্ম যদি আমি বলতে যাই তাহলে হচ্ছে যে আমি এখানে যতগুলা স্টেপ নিয়ে আমরা এই দীর্ঘক্ষণ যা আলোচনা করছি, আমার কাছে মনে হয় যে প্রতিটা স্টেপ যদি কেউ ফলো করে, আমরা যে স্টেপ কিক সেটআপ থেকে শুরু করে প্রোফাইল অপটিমাইজেশন, তারপর হচ্ছে যে আপনার কি জিনিসগুলো ফলো করা উচিত, কিওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে, তারপর হচ্ছে যে আপনার ইমেজগুলোর ক্ষেত্রে, এই বিষয়গুলো যদি কেউ প্রপারভাবে ফলো করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যদি আপনি ধৈর্য ধরতে পারেন এবং আপনাকে অপটিমাইজেশন করে যাইতে হবে। যদি আপনি কখনো ব্যর্থ হন, অপটিমাইজেশন করে আপনাকে আপনার ল্যাকিংসটা খুঁজে বের করে সেটা ফিক্স করতে হবে। প্লাস আপনাকে ধৈর্য ধরে শেষ পর্যন্ত, শেষ অবধি অপেক্ষা করতে হবে। এই স্টেপগুলো ফলো করলে আপনি সাকসেস ইনশাআল্লাহ। আমি শুধু এতটুকুই বলবো। ওকে, তো মোটামুটি হচ্ছে আমাদের দেখা যাচ্ছে যে আমরা এতক্ষণ যে আলোচনাটা করলাম, যে এটা মোটামুটি ইউজারদের আমাদের ক্লিয়ার যে আমরা আসলে এই স্টেপগুলো যদি প্রপারলি ফলো করতে পারি, দেন আসলে আমাদের ফাইবারের একটা সাকসেস পাওয়া নিশ্চিত। এখন আমি শুরুতে একটু আপনাদের হয়তো মনে আছে যে আমি একটা কথা বলেছিলাম যে আমরা আসলে এটার সলিউশনটাও বা আরও একটা ভালো সলিউশন আপনাদেরকে দিব, কারণ আপনারা এতক্ষণ হচ্ছে টিপসগুলো জেনেছেন, এগুলো স্টেপগুলো জেনেছেন, বাট এগুলো আপনারা কীভাবে এক্সিকিউট করবেন সেটা আপনারা কিন্তু জানেননি। ওকে, অনেকটা উনি অলরেডি শেয়ার করে দিয়েছে, আমরা আইডিয়াটা পেয়েছি, কনসেপ্টটা পেয়েছি, বাট এগুলো আমরা প্র্যাকটিক্যালি কিন্তু দেখার একটা সুযোগ পাইনি। এবং প্র্যাকটিক্যালি দেখার যে বিষয়টা, উনি কিন্তু নিজের ক্যারিয়ারের ক্ষেত্রেও উনি শুরুতে কী করেছিল যে উনি একজন টপ রেটেড থেকেই একটা ভালো লেসন পাওয়ার কারণে উনি আজকে এই পর্যায়ে আসতে পারছে। সো ওই যে জিনিসটা, ওই জিনিসটা আমি এখন বলতে যাচ্ছি, সেটা হচ্ছে যে রনি ভাই হচ্ছে উনি একজন প্রো ভেরিফাইড সেলার, পাশাপাশি উনি ভালো সময় ধরে কিন্তু ফাইবার কমিউনিটিতে যুক্ত আছে। তো রনি ভাইয়ের একটা জিনিস মানে একটা
নলেজ যে জিনিসটা বা ওনার যে এতদিনের এক্সপিরিয়েন্সটা, সেটাকে যদি আমি চেষ্টা করি যে সবগুলোকে আমি একসাথে কম্প্রেস করে একটা জায়গাতে নিয়ে আসার, সেটা কিন্তু অনেক ভালো একটা অপরচুনিটি হবে আপনাদের জন্য। এবং এই অপরচুনিটিটা আমরা মিক্সিমি থেকে মানে বৃহৎ সময় লাগছে টু বি অনেস্ট। আমাদের ওয়ার্ডপ্রেস কোর্সের স্টুডেন্টরা প্রায় 2 বছর যাবত বলতেছে যে ফাইবার নিয়ে তারা জানতে চায়। তো এটার জন্য আমরা একটু দুঃখিত, বাট একটা সময়ে যাওয়ার পরে আমরা ওনার এই লেসনগুলোকে বা লার্নিংগুলোকে আমরা চেষ্টা করছি কম্প্রেস করে নিয়ে আসার জন্য, যেটা হচ্ছে ওনার ফাইবার নিয়ে টোটালি A to Z একটা কোর্স, যেখানে উনি এতগুলো যে স্টেপ বললো প্রত্যেকটা স্টেপকে উনি 1 by 1 প্র্যাকটিক্যালি দেখিয়েছে। তো এটা একটা হিউজ অপরচুনিটি হবে আপনাদের জন্য, যে আপনারা যদি হচ্ছে প্রত্যেকটা জিনিসকে প্র্যাকটিক্যালি জানতে চান, দেন দিস কোর্স উইল বি দ্য বেস্ট সলিউশন। এখন যদি হচ্ছে আমি এই ব্যাপারে ওনাকে একটা প্রশ্ন করি যে আসলে এই কোর্সটা আসলে আপনি বলবেন আসলে কাদের করা উচিত, অ্যান্ড অলসো আমরা যে এতক্ষণ যে জিনিসগুলো শেয়ার করলাম বা আপনি বললেন, এই প্রত্যেকটা জিনিসকে আসলে প্র্যাকটিক্যালি দেখার সুযোগটা তাদের হবে কিনা? আচ্ছা, আমি জাস্ট ছোট্ট করে শেষ করে দিচ্ছি। এই কোর্সটা আমি মনে করি যারা নতুন তাদের জন্য কাজ করবে, যারা অলরেডি ফাইবারে কাজ করতেছে। অনেক বিষয়ে যেহেতু অনেকের জার্নি হচ্ছে টপ রিলেট হওয়ার একটা স্বপ্ন থাকে, ওই জার্নিতেও তাদেরকে সাহায্য করবে। তো এটা আমি মনে করি যে সবার জন্য, যারা নতুন কাজ শিখছে, কাজ শুরু করতে যাচ্ছে, তাদের জন্য যেমন এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যারা অলরেডি কাজ করতেছে, হয়তো ডিমোটিভেট হয়ে গেছে, যারা হয়তো ফ্লো হারিয়ে ফেলছে, তাদেরকে মোটিভেশনে এটা যথেষ্ট কাজ করবে। এটা সবার জন্য উন্মুক্ত। আর এখানে যতগুলা স্টেপ আমি এখানে টিপস হিসেবে শেয়ার করছি বা আমরা আলোচনা করছি এতক্ষণ, তার চেয়ে বেশি কিছু আছে। প্রতিটা ধাপ বিস্তর আকারে প্রোফাইল অপটিমাইজেশন থেকে শুরু করে ফাইবার সম্পর্কে শুরু করার আগে ফাইবার সম্পর্কে কী কী জানা উচিত, ওখান থেকে বা ওই অবস্থান থেকে শুরু করে ফাইবারে সাকসেস হওয়া পর্যন্ত কোন কোন জিনিসগুলো ফলো করা উচিত, সম্পূর্ণ কিছু বিস্তারিত আলোচনা আছে। ওকে, অ্যান্ড টু বি অনেস্ট আমি আসলে মানে আমার পার্সোনাল যদি বলে, আমি খুবই গ্রেটফুল আসলে রনি ভাইকে। আমি অনেক খোঁজাখুঁজির পর আসলে একটা পার্সনকে খুঁজে বের করা, তার সাথে কমিউনিকেট করা, তার সাথে আসলে সম্পর্কটা তৈরি করা, দেন কাজ করা, এটা একটা বড় লেন্দি প্রসেস। অ্যান্ড মিক্সিমি খুব গ্রেটফুল যে আমরা আসলে রনি ভাইয়ের মতো পার্সনকে মিক্সিমিতে আমরা আনতে পারছি আপনাদেরকে লার্নিং দেওয়ার জন্য। এখন আমি হচ্ছে এই পডকাস্টটা এখনই শেষ করে দিব। জাস্ট লাস্ট একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, যেটা আমি আসলে প্রত্যেকটা পডকাস্টে সবাইকেই করি, এবং এই কোয়েশ্চেনটা ছাড়া আসলে এই পডকাস্টটা অসম্পূর্ণ। এবং আমি বলবো যে এই পডকাস্টের সবচেয়ে মেইন পার্টই হচ্ছে এই প্রশ্নটা। এই প্রশ্নটা আমি আসলে রনি ভাইও এটা এক্সপেক্ট করবেন, আবার আমি প্রশ্নটা করছি, সেটা হচ্ছে যে এমন কোনো টিপস বা এমন কোনো আপনার ইউজারদেরকে শেয়ার করবেন বা এমন কোনো ইনফরমেশন আপনি শেয়ার করবেন, যেই ইনফরমেশনটা বা যেই নলেজটা বা যেই সাপোজ আপনার কোনো মোটিভেশনই হতে পারে, যেটা যদি আজ থেকে আপনাকে 10 বছর আগে কেউ দিত বা আমার বয়সে থাকতে যদি আপনাকে কেউ দিত, তাহলে আপনি হয়তো এখন যে অ্যাচিভমেন্টটা আপনি করছেন সেটা আপনি আরও আগে করতে পারতেন। এমন কোনো টিপস আপনি ওদেরকে দিবেন কিনা, এই অডিয়েন্সকে? অডিয়েন্সকে যদি আমি টিপসের ক্ষেত্রে বলি, তাহলে আমি বলবো, আমি প্রথমেই শেয়ার করছিলাম যে আমি একটা জব করতাম ফ্রিল্যান্সিং লাইফে আসার আগে। তো ওখানেও কিন্তু আমি যথেষ্ট সফল ছিলাম। যারা আপনার সম্পূর্ণ প্রসেসটা বা সম্পূর্ণ কাজটা শিখতে 1.5 বছর সময় নিতে, আমি সেটা 3 মাসে শিখছি। এই ফ্রিল্যান্সিং লাইফে ইস্যু হচ্ছে যে আপনার 3 বছর, 3.5 বছর বা 4 বছরের একটা জার্নিতে ফাইবারের নিউ সেলার থেকে প্রো ভেরিফাইড সেলার হওয়া, সম্পূর্ণ প্রসেসটা একেবারে সহজ ছিল না। তো এই ক্ষেত্রে আমি বলবো সাজেশন থাকবে এই একটা বিষয়, আপনি যেই স্কিলেই পারদর্শী হন, আপনি যেই বিষয়ে পারদর্শী হন, সেইটার উপরে আরও বেশি ফোকাস করেন, আরও বেশি জানার চেষ্টা করেন, আরও বেশি স্কিল গেইন করার চেষ্টা করেন। বর্তমান যুগ বা বর্তমান যে সময় চলতেছে, এটা ডে বাই ডে আপডেট হচ্ছে। ডে বাই ডে ইনক্লুড হচ্ছে অনেক কিছু। চ্যাট জিপিটি আসছে, এআই আসছে, এখন চ্যাট জিপিটিকে পাস করে ডিপশেক কাজ করতেছে। তো আপনি যদি আপনার অবস্থান থেকে নিজেকে ডেভেলপ করতে না পারেন, নিজের স্কিলকে আরও ডেভেলপ করতে না পারেন, টুডে অর টুমোরো ইউ উইল বি স্টপ হিয়ার। যেখানেই থাকবেন আপনি, যেখানে ছিলেন সেখানেই থাকবেন। ইন ফিউচার যতদিনই যাবে আপনি যে অবস্থানে ছিলেন ওই অবস্থানেই থাকবেন, যদি নতুন কিছু শিখতে না পারেন। যত নতুনত্ব আপনার স্কিলের মধ্যে যোগ করবেন, আমি বলবো না এক্সট্রা কারিকুলাম, যেইটাই জানেন ওইটার মধ্যে নতুনত্ব যোগ করার চেষ্টা করেন, ওইটার সম্পর্কে আরও ডিপলি জানার চেষ্টা করেন। যত বেশি জানবেন তত বেশি কাজে আপনাকে সাপোর্ট করবে সেটা।
এটাই হচ্ছে আমার আমার দিক থেকে সহজ একটা সাজেশন থাকবে। নিজের উপরে কনফিডেন্স রেখে নিজের জানা কাজটার উপরেই আরও বেশি স্কিল অর্জন করার চেষ্টা করেন। সেটা আপনাকে আজকেও হেল্প করবে, ভবিষ্যতেও করবে। অতীতে করে নাই, কারণ অতীত চলে গেছে। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাই, এবং আমিও টোটালি এগ্রি এই বিষয়টাতে। আমরা যদি নিজেদেরকে ডেভেলপ না করি কন্টিনিউয়াসলি, দিন শেষে আমরা, উনি বললো যে থেমে যাবে, আমি বলবো যে দিন শেষে আমরা থামবো না, আমরা আস্তে আস্তে পিছিয়ে যাব। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। আসলে একটা ভালো সময় আমরা কাটিয়েছি। অ্যান্ড আমি ওনার যে লাস্ট উনি কথাটা বললো যে ডে বাই ডে ওই ইমপ্রুভ করতে হবে, এবং আমাদের অতীত তো নাই, অতীতটা শেষ, আজ থেকে শুরু করতে হবে। এক্ষেত্রে একটা খুব সুন্দর উক্তি আছে চাইনিজ, সেটা হচ্ছে যে দ্য বেস্ট টাইম টু প্ল্যান্ট এ ট্রি ওয়াজ 20 years ago অ্যান্ড দ্য নেক্সট বেস্ট টাইম ইজ টুডে। তার মানে গাছ লাগানোর ভালো সময়টা 20 বছর আগেই ছিল, বাট যেহেতু সেটা চলে গেছে, আজকে গাছ লাগানোর বেস্ট সময়। তো আমরা আজকে থেকে গাছটা লাগাই, আজ থেকে আমরা অ্যাকশনটা নেই। অ্যান্ড রনি ভাইয়ের অলরেডি একটা ফ্রি কোর্স আমাদের এখানে যুক্ত হয়েছে, মিনি কোর্স, আপনারা সেটাও দেখে আসতে পারেন, সেখানে আরও অনেক নলেজ পাবেন। সো লার্নিংটা স্টপ যাচ্ছে না, এখনই ভিডিওটা শেষ করে আমরা নেক্সট লেসনে আমরা মুভ করব। তো ততদিন পর্যন্ত বা ততক্ষণ পর্যন্ত আমরা এখানে শেষ করছি। আশা করছি আবারও দেখা হবে ভাই, আবারও কথা হবে। ইনশাআল্লাহ দেখা হবে সবার সাথে, সফলতার মঞ্চে, সবার মঞ্চে, আমার না। ওকে, তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।